আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। তো আজকে হচ্ছে আমরা যারা হচ্ছে এসএসসি 2024 ব্যাচ আছো, তো তোমাদের যাদের এই কেমিস্ট্রির পরীক্ষাটা হয়ে গেছে সেটার প্রশ্ন সলভ দেখবো। আর ক্লাসের লাস্টের দিকে হচ্ছে আমরা আমাদের যে ফলাফলটা, অর্থাৎ যারা হচ্ছে যে প্রথম 500 জনের মধ্যে ছিলে সেই ফলাফলটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সো যারা যারা জয়েন করেছো অলরেডি সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা তো হচ্ছে যে পরীক্ষাটা দিছো দেশব্যাপী, হ্যাঁ? দেশব্যাপী আমাদের 77টা ব্রাঞ্চ সহ অন্যান্য যে এক্সাম সেন্টার গুলো আছে, অর্থাৎ 64 জেলায় সব মিলেই কিন্তু এই পরীক্ষাটা হয়েছে। বলা যায় যে একটা ন্যাশনাল লেভেলের অলিম্পিয়াডের মতো, হ্যাঁ? যে সবাই কিন্তু তোমরা পার্টিসিপেট করেছো বিভিন্ন স্কুল থেকে। এন্ড হচ্ছে যে মোটামুটি কম্পিটিশনটা অনেক ক্লোজও ছিল। আমি মার্কস গুলা শেয়ার করবো, মানে খুব কাটায় কাটায় যারা হচ্ছে যে টপ 500 তাদের মধ্যে হচ্ছে যে রেজাল্টের ক্ষেত্রে দেখা গেছে যে নাম্বারের ডিফারেন্স খুবই কম। মানে মোটামুটি সবাই অনেক ভালো করছে। তো আমরা হচ্ছে এগুলো শেয়ার করব। তার আগে হচ্ছে যে কিছু কোয়েশ্চেন জাস্ট একটু তোমরা এগুলো হচ্ছে ডিটেল যে অ্যানালাইসিস রিপোর্ট বা হচ্ছে যে সলভ, এগুলো কিভাবে দেখবা সব ভাবে বলে দিব। তা হচ্ছে কিছু কোয়েশ্চেন যেগুলো আমাদের পরীক্ষায় ছিল একটু ভালো চিন্তা করার মতো, পাশাপাশি হচ্ছে যে যেগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে একটু ডিসকাস করে দিব। তারপরে হচ্ছে আমরা রেজাল্টের দিকে চলে যাব, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা হচ্ছে দেরি না করে শুরু করি। প্রথমে হচ্ছে আমরা একটু কোয়েশ্চেন গুলো কিছু আলোচনা করে নিই, হ্যাঁ? তোমাদের তো হচ্ছে যে টোটাল 100টা প্রশ্ন ছিল। তো ভাই হচ্ছে এর মধ্যে থেকে সিলেক্টিভ কিছু প্রশ্ন দেখাবো যেগুলো নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি বা যেগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো যেমন ফার্স্ট যে কোয়েশ্চেনটা ফার্স্ট চ্যাপ্টারের, যে কোনটির উপস্থিতিতে পাকা আম মিষ্টি হয়, এটা একদম উত্তর হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। নর্মালি হচ্ছে খেয়াল করবা যে বইতে দুইটা কথা আছে, একটা হচ্ছে কাঁচা আমের কথা, একটা হচ্ছে পাকা আমের কথা। সো কাঁচা আমে যেটা হয় যে আমাদের এই যে সাকসিনিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, মানে যেগুলোর কারণে টক হয়। যে কোনো অ্যাসিড জাতীয় জিনিসই কিন্তু স্বাদটা একটু টক টক টাইপের হয়, তাই না? যেমন লেবুর মধ্যে থাকে, ওকে, তারপর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। সো এই যে এগুলোর জন্য টক হয়। আর হচ্ছে সেটাই যখন গ্লুকোজ বা ফ্রুক্টোজ হয়ে যায় তখন সেটা একটু মিষ্টি জাতীয় স্বাদ হয়। এবং একটা জিনিস মনে রাখতে পারো যে এরা কিন্তু হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে অ্যালডিহাইড। ওকে, সো থাকে হচ্ছে অ্যাসিড, অ্যাসিড থেকে যখন অ্যালডিহাইড হয় তখন আর কি মিষ্টি হয়। তারপর পদার্থের কোন অবস্থায় এর অণুসমূহের গতিশক্তি সর্বোচ্চ থাকে, এই জাতীয় কোশ্চেন কিন্তু বোর্ড এক্সামে অনেক আসে, অনেক আসে। দেখে বোঝা যাচ্ছে এটা গ্যাসীয়, কারণ কি তুমি চিন্তা করো, অণুসমূহের গতিশক্তি বেশি, সর্বোচ্চ সর্বোচ্চ মানে এই যে অণুগুলো আছে না, এগুলো যদি দূরে দূরে থাকে, হ্যাঁ, গ্যাসের মধ্যে দূরে দূরে থাকে। তো দূরে দূরে থাকার কারণে কি হচ্ছে, ও কিন্তু এই যে মুভমেন্ট করতে পারে বেশি, এই যে যে যার মতো হচ্ছে এরকম ছুটাছুটি করতে পারে বেশি। ঠিক আছে, এবার তুমি সেম জায়গায় চিন্তা করো যে আমি এখানে কঠিন পদার্থের অণুগুলো দিলাম যেটা কিনা এরকম একটার সাথে আরেকটা এভাবে আছে। সো খুব স্বাভাবিক ওর কিন্তু গতিশক্তি তুলনামূলক হচ্ছে কমই হবে এটার থেকে। ওকে, এটা গেল। আচ্ছা, তারপর কি বলা, বিস্ফোরক পদার্থের উদাহরণ দেখো, টিএনটি আর নাইট্রোগ্লিসারিন একদম বইতেই কিন্তু সরাসরি দেওয়া আছে, হ্যাঁ। টিএনটি, এটাকে বলা হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। ট্রাইনাইট্রোটলুইন এটা হচ্ছে আমাদের ওই যে আমরা জৈব রসায়ন পড়ি না, মানে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি রিলেটেড যে চ্যাপ্টারটা আমাদের, ওইখানে তো আমরা দেখছি যে বিভিন্ন টাইপের পদার্থ আছে। তার মধ্যে তোমরা এটা হচ্ছে যখন ইন্টারে উঠবা তখন দেখবা টিএনটি ট্রাইনাইট্রোটলুইন এটা হচ্ছে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। আমি এটা সংকেতটা দেখে জাস্ট দেখে রাখার জন্য দেখে রাখতে পারো। এই যে বেনজিন আছে না, এটাকে তো আমরা চিনি বেনজিন, হ্যাঁ। সো এই যৌগটার মধ্যে বেনজিন কিন্তু আছে। এখন বেনজিনের সাথে যদি আমরা একটা CH3 দিয়ে দিই, CH3 গ্রুপ তো চিনো, এটাকে বলা হচ্ছে টলুইন। দেখো আবার বলতেছি, শুধু শুধু যদি এই যে এতটুকু থাকে এটা হচ্ছে বেনজিন, মাথার উপর একটা CH3 দিয়ে দিলাম, এটা হয়ে গেল টলুইন। আর দেখো এই যে এটার নাম কি, TNT, ট্রাই নাইট্রো টলুইন। তার মানে আমাদের লাস্টের টি নিয়ে কাজ শেষ। টলুইন, বেনজিন আছে, একটা মিথাইল দিয়ে দিলাম, হয়ে গেল টলুইন। ট্রাইনাইট্রোটলুইন মানে নাইট্রো থাকবে হচ্ছে তিনটা। এই নাইট্রো বলতে বেসিক্যালি অর্গানিকে যেটা বোঝানো হয়, এই যে অর্গানিক কেমিস্ট্রিতে, মানে যেটা জৈব রসায়ন, মানে ইন্টারেক্ট আলাদা চ্যাপ্টারই আছে, হ্যাঁ, খুবই মজার। যাই হোক, সেই যে এটা সংকেত হচ্ছে দেখতে এরকম, জাস্ট তোমাদের সাথে সংকেতটা এমনিতে শেয়ার করলাম, তোমাদের লাগবে না। জেনে রাখো যে এই দুইটা হচ্ছে যে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। আমি একটু সংকেতটা দেখা দিলাম এই আর কি। ওকে, চলো সামনের দিকে যাই। ফলাফল প্রকাশ করা হবে এই যে ক্লাসের লাস্টের দিকে, আমরা টপ 500 যারা তাদেরটা শেয়ার করে দিব। আর পাশাপাশি রেজাল্ট কিভাবে দেখতে হবে বা কিভাবে জানা যাবে সেটাও শেয়ার করবো। ওকে, ওকে, আসো। তারপর হচ্ছে কোন দুইটি গ্যাসের ব্যাপন হার সমান, এই যে সি উত্তর। কারণ কি, যাদের হচ্ছে আণবিক ভর সমান হবে তাদের ব্যাপন হার সমান হবে। যেমন কার্বন ডাইঅক্সাইডে কি, কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে দুইটা আছে, তো 16 দুগুণ হচ্ছে 32, 12 আর 32 হচ্ছে 44, 44 গ্রাম। এবার হচ্ছে নাইট্রোজেনের 7, তাহলে হচ্ছে নাইট্রোজেনের 14, 14 করে থাকে, দুইটা নাইট্রোজেন আছে, তাহলে 14 দুগুণ হচ্ছে 28। এই যে একটা নাইট্রোজেনের 14, দুইটা নাইট্রোজেনের 28, 28 এর সাথে কি যোগ করব, অক্সিজেনের 16, তাহলে কত, এটাও চলে আসে 44। সো যেহেতু ভর সমান, ভর যদি সমান হয় ব্যাপন হারটাও সমান হবে। ওকে,
তারপর দেখো এটা খুব ভালো একটা কোয়েশ্চেন, বোর্ডে কিন্তু এটা এমসিকিউ তেও দিয়ে দেয়, আবার গতেও দিয়ে দেয়, তোমাদের বইতেও কিন্তু এই টাইপের একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এমসিকিউ তেও দিয়ে দেয়, আবার গতেও দিয়ে দেয়। বলছে যে এই বিন্দুতে গ্যাস দ্বয় মিলিত হলে এক্স এর মান কত হবে তা বের করার জন্য গ্যাসের ব্যাপন হার, এই যে দেখো এখানে একটা কথা বলেই দিচ্ছে, গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই কথাটা এখানে বলে দিচ্ছে। তো এখানে কাজটা কি, ফার্স্ট এটা বোঝার চেষ্টা করি। ব্যাপন হার মানে হচ্ছে আর, ধরে এটাকে আর দিয়ে দিলাম। আণবিক ভর মানে হচ্ছে এম। তাহলে ওরা যেটা বলতে যাচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে আমি বর্গমূল করলাম, তার মানে এরপর এই যে ব্যস্তানুপাতিক করলাম, দেখছো? এভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জিনিসটার অর্থ কি বের করার চেষ্টা করলাম। ব্যাপন হার, আণবিক ভর, বর্গমূল, ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা। তো বলছে যে এটা ব্যস্তানুপাতিক হবে এবং এই বিন্দুতে গ্যাস দ্বয় মিলিত হলে এক্স এর মান কত। এখন ব্যাপন হার অ্যাকচুয়ালি আবার কিভাবে বের করব, একটু চিন্তা করে দেখো। যে কোনো হার ফিজিক্সে এটা অনেক বেশি কাজে লাগে, তাই না? হার আমরা বের করি একক সময়ে। এই যে একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, রাইট, সেটাই কিন্তু হার আমাদের যে বেগ সেটা। তো দেখো এখানেও ব্যাপন হার যেটা হবে, এই যে ও অতিক্রম করছে হচ্ছে এক্স দূরত্ব। সো ও এখান থেকে রওনা দিচ্ছে, রওনা দিয়ে এক্স দূরত্ব গেল। আর ও এখান থেকে রওনা দিচ্ছে, ও কতটুকু যাবে তাহলে? ও যাবে 60 - x। আইডিয়াটা খুব ক্লিয়ার না? ধরো কথার কথা আমি বললাম এক্স হচ্ছে 20। হ্যাঁ, উত্তরে যে দেখা যাচ্ছে 22.57, বাট আমরা ধরলাম ধরো 20। এটা যদি 20 হয় তাহলে 60 থেকে যদি 20 যায়, এদিকে থাকবে হচ্ছে 40। তার মানে একজন এদিক থেকে রওনা দিচ্ছে, আরেকজন এদিক থেকে রওনা দিচ্ছে। টি কিন্তু এখানে সেম। কেন সেম? কারণ দুইজন একই সময় মিলিত হয়েছে, এই যে বলাই আছে যে এই বিন্দুতে গ্যাস দ্বয় মিলিত হলে। এখন মিলিত তো আর এরকম হবে না যে একজন হচ্ছে যে আগে এসে বসেছিল, আগে নাই, আর এই যে একজন এতটুকু এসে থেমে গেছে আর আগে নেই, আরেকজন হচ্ছে এতটুকু এসে ওর কাছ পর্যন্ত আসছে, এরকম তো হবে না। এর মতো স্পিডে আসতেছিল, ওর মতো স্পিডে আসতেছিল, যে কোনো এক জায়গায় মিলিত হয়েছে। তো দেখো এখানে একজন যদি, যে কার্বন ডাইঅক্সাইড এটা, ও হচ্ছে গেল এক্স দূরত্ব, আর এই যে আমাদের মিথেন যেটা, ও হচ্ছে গেল 60 - 6 দূরত্ব। এই যে বাকিটা, একজন এক্স গেল আরেকজন বাকিটা যাবে। ওকে, তো তাহলে এটা ক্যালকুলেশনে কি হতে পারে? মানে আমি বলবো যে এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির যতগুলো প্রশ্ন আসছে তার মধ্যে অন্যতম ভালো একটা প্রশ্ন, যেটা করতে একটু সময় লাগবে, কারণ এতক্ষণ যেগুলো দেখছি খুব কুইকলি উত্তর করা সম্ভব দেখেই, বাট এটা করতে একটু সময় লাগবে, চিন্তা করা লাগবে। ওকে, তো তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই যে ব্যাপন হার মানে আমরা লিখবো এই যে দেখো দূরত্ব বাই হচ্ছে সময়। ওকে, সো একটার জন্য হবে হচ্ছে আমাদের কি লেখা যায়, একটার জন্য আমরা লিখতে পারি দূরত্ব এক্স ডিভাইড বাই টি, আর আরেকটার জন্য আমরা কি লিখবো, লিখবো হচ্ছে 60 - x ডিভাইড বাই টি। যেটা বলতেছি ভাইয়া খেয়াল করো এখানে, এটা তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, তো সৃজনশীলে গতে আসার মতো খুব ভালো একটা কোয়েশ্চেন, গতে আসার মতো। টিটা কিন্তু সেম, কারণ কি দুইজন হচ্ছে যে মিলিত হওয়া মানে কি, একই সময় মিলিত হয়েছে, এটা একই না বলে দিল কমন সেন্স যে একসাথে আসার পরে তো মিলিত হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স বাই টি, এই যে দেখো উপরে লিখলাম একজনের ব্যাপন হার, আর নিচে লিখলাম আরেকজনের ব্যাপন হার 60 - x/t। আর হচ্ছে এই পাশে লিখলাম, এখানে যেহেতু উপরে ওর ব্যাপন হার লিখছি, নিচে হবে ওর ভর। কারটা লিখছি এখানে এক্স এরটা, এক্স মানে কার্বন ডাইঅক্সাইড। তো এখানে ভরও বসাবো হচ্ছে আমি কারটা, এই যে 44। তারপর এখানে কি আছে 60 - x, 60 - x কারটা মিথেনেরটা। মিথেনের ভর কত? এই যে দেখো কার্বন হচ্ছে 12, চারটা অক্সিজেন হচ্ছে 4, তাহলে 12 × 4 হচ্ছে 16। তাহলে এখানে বসাবো আমি 16। ওকে, সো এই তো ফাইনালি তুমি ক্যালকুলেশন করলে এটা আনসার চলে আসবে সি। এটাই হচ্ছে কাজটা, ঠিক আছে? জাস্ট দেখো এই কাজটা কি করছি। অনেকে তোমরা ওই যে উপরে নিচে বসাতে এখানে একটু গন্ডগোল করে ফেলো, এই জায়গায় একটু ফোকাস করো। এক্স বাই টি যার, তার জন্যই কিন্তু 44। এক্স বাই টি যার তার জন্য 44, কারণ কি সম্পর্ক হচ্ছে এই যে ব্যস্তানুপাতিক, উপরে আর নিচে। আর এই পাশেরটা যার, এই যে এটা যার, তার জন্য হচ্ছে 16, যেটা হচ্ছে আমাদের মিথেনের। ওকে, আসো সামনের দিকে যাই তাহলে। চাপ প্রয়োগে নিচের কোনটি সংকুচিত হবে? দেখো সিজিয়াম, পারদ, সিলভার, বাকি যে অপশন গুলো আছে, এইটার মানে এখানে মিথেন ছাড়া আর কেউই কিন্তু হচ্ছে আমাদের গ্যাস না। মিথেন যেহেতু একটা গ্যাস, এটা জাস্ট হচ্ছে তুমি ফার্স্টে কনসেপ্ট করবা। আচ্ছা, কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে চাপ দিলে কার আয়তন সংকুচিত হয়? অবভিয়াসলি গ্যাসের। তাহলে গ্যাস হিসেবে কে আছে? মিথেন আছে, এই জন্য। ওকে, ওকে, চলো তাহলে হচ্ছে সামনের দিকে যাই এবার। এবার হচ্ছে এটাও একটা ভালো কোয়েশ্চেন, এন্ড তোমরা খেয়াল করছো যে এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে, দেখবা যে বোর্ডে কিন্তু প্রায় সময় এই গ্রাফটা দিয়ে কোয়েশ্চেন চলে আসে, সিকিউতে স্পেশালি। এমনিতে আমাদের এখানে যে কোয়েশ্চেনটা এমসিকিউতে আনসার করার মতো যথেষ্ট আইডিয়া আছে, কনসেপ্টটা যথেষ্ট। লেখচিত্রে 40°C তাপমাত্রায় পদার্থটি কোন অবস্থায় বিরাজ করে? তরল দেওয়া আছে, তাও একটু আমরা দেখি এটা কিভাবে আমি জাজ করব। এই যে দেখো 40°C যেটা, সেটাই এই যে এরকম একটা জায়গায় আসবে পয়েন্টটা, এই যে এরকম একটা জায়গায়। এবং দেখো এখানে আমরা দ্রবণটা কি করতেছি, শুরুতে ছিল এটা 100, 100-র পর আস্তে আস্তে আমি জিরোর পরে এই যে মাইনাসের দিকে নিয়ে আসছি।
তার মানে বেসিক্যালি এখানে আমি এটাকে ঠান্ডা করতেছি, গরম না, কিন্তু এটাকে আমি কি করতেছি, ঠান্ডা। বেশি তাপমাত্রা থেকে আস্তে 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 কম তাপমাত্রা আনতেছি। এখন খেয়াল করছো, আমি যদি এই গ্রাফ থেকে টুকরাগুলো নিয়ে আসি, আমি এই যে এইটা একটা টুকরা পাবো, এইটা একটা টুকরা পাবো, এইটা একটা টুকরা পাবো, এই যে সিঁড়ির মতো। আবার দেখো, আমি এখানে সোজা কিছু টুকরা পাবো বা লাইন পাবো, এই যে এটা একটা, এটা একটা, এরকম। এই যে ডিফারেন্ট টাইপের দুই কালারের দুইটা লাইন আঁকলাম, এদের মধ্যে তুমি দেখে বলে দিতে পারবা কোনখানে কি ঘটতেছে। মনোযোগ দিয়ে একটু দেখো, গ্রাফে যদি খেয়াল করো, এই লাইনগুলায় এই যে টেম্পারেচার কমতেছে, কারণ দেখে বোঝাচ্ছে এই যে টেম্পারেচার কমতেছে, এই যে দেখছো আস্তে আস্তে হচ্ছে টেম্পারেচার কমতেছে, তাই তো এটা সিঁড়ির মতো নেমে গেছে, স্লোপটা নেমে গেছে যেহেতু টেম্পারেচার কমতেছে। আচ্ছা, টেম্পারেচার কমতেছে মানে ভাইয়া এই যে এই লাইনগুলো আছে না, প্রত্যেকটা হলুদ লাইন, প্রত্যেকটা হলুদ লাইনে হচ্ছে আমার টি চেঞ্জ হয়। একটা জিনিস মনে রাখবা, এই গ্রাফে যেখানে টি চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ হয়, সেখানে কখনো অবস্থা চেঞ্জ হয় না, অবস্থা চেঞ্জ হয় না। কি বললাম খেয়াল করো, এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। তার মানে এখানে যদি শুরুতেও গ্যাস থাকে, পুরাটা সময় গ্যাসই থাকবে। এখানে যদি শুরুতেও লিকুইড থাকে, পুরাটা সময় লিকুইড বা তরল থাকবে। এখানে যদি কঠিন থাকে, পুরোটা সময় কঠিন থাকবে। তার মানে স্লোপ গুলাতে আমার তাপমাত্রা চেঞ্জ হয়, কিন্তু অবস্থা চেঞ্জ হয় না। তার মানে যেগুলো হচ্ছে এরকম সোজা আছে, তাদের ক্ষেত্রে অপোজিট হবে, সোজাটা অপোজিট হবে। সোজাটা কি হবে? সোজাটা হচ্ছে এই যে, এই কথাটাকে এখন ঘুরে লিখি, সোজাটার জন্য হচ্ছে আমার টি চেঞ্জ হবে না, টি চেঞ্জ হবে না। গ্রাফ দেখে বোঝা যাচ্ছে না ভাই, এই যে ফিক্সড, এই যে ধরো এখানে হচ্ছে 60-তে ফিক্সড, এখানে দেখা যাচ্ছে 20-এ ফিক্সড, ফিক্সড, তাপমাত্রা চেঞ্জ হয় নাই। তার মানে তাপমাত্রা যদি চেঞ্জ না হয়, তার মানে 100% শিওর যে অবস্থা চেঞ্জ হবেই হবে, অবস্থা চেঞ্জ হবে। অবস্থা চেঞ্জ মানে কি? কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস বা উল্টাটা। তাহলে এখানে কি হচ্ছে, শুরুতে থাকতেছে গ্যাস, তারপরে এই সিঁড়িতে এসে হয়ে গেছে তরল, এই সিঁড়িতে হয়ে গেছে কঠিন। স্যার কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, তরল। তারপর কি বলছে, ইডি রেখার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, খেয়াল করো, এখানে কি বলছে, এটি পদার্থের স্ফুটনাঙ্ক রেখা। হ্যাঁ, তারপর বলছে এখানে পদার্থটি তরল ও কঠিন উভয় অবস্থায় থাকে। যেমন আমরা খেয়াল করি, একটু আগে আমরা যে কমেন্টটা করে আসছি সেটাতে উত্তর করার সম্ভাবনা কি? এই যে এইখানে আমরা কি বলছি, এই যে সোজা যে লাইনগুলা, টি চেঞ্জ হবে না, কিন্তু অবস্থা চেঞ্জ হবে। তার মানে 2 নম্বর কমেন্টটা ঠিক আছে, যে এখানে পদার্থ ও তরল ও কঠিন অবস্থায় বলা। এই যে এটা তো শুরু হয়েছে, তাপমাত্রা মুছে গেছে, এই যে বেশি টেম্পারেচার থেকে আস্তে আস্তে হচ্ছে ও কম টেম্পারেচারের দিকে আসতেছে। তার মানে বুঝাই যাচ্ছে ইডিতে একটা যদি হয় ধরো তোমার গ্যাস, আরেকটা হচ্ছে হবে এই তরল যে অবস্থা সেটা, গ্যাস আর তরলের মধ্যে অবস্থা। ওকে, তারপর কি বলছে, এখানে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ হচ্ছে সর্বোচ্চ। না না, একদমই না, এই জায়গায় তো গ্যাসিয়াস একটা অবস্থায় আছে, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ সব মানে সর্বোচ্চ হওয়ার প্রশ্নই আসে না। তাহলে প্রথম যে লাইনটা সেটা হচ্ছে সঠিক, এটি হচ্ছে পদার্থের স্ফুটনাঙ্ক রেখা, মানে ডি হচ্ছে উত্তর। বুঝতে পারছি, তরল আর কঠিন যেটা, সেটা বিসি তে হচ্ছে। এখানে হচ্ছে এক পাশে এই যে লিখে দিই, এক পাশে হচ্ছে গ্যাস, আরেক পাশে হচ্ছে লিকুইড, আর এখানে হচ্ছে এক পাশে লিকুইড, এক পাশে হচ্ছে সলিড। সো ইডি এর জন্য কিন্তু এটা হবে না, শুধুমাত্র প্রথমটা উত্তর। ওকে, তারপর সুক্রোজে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যার অনুপাত, এটা বের করে আসো। এটার জন্য সুক্রোজের সংখ্যা জানা লাগবে, C12, তারপর হচ্ছে আমাদের H22, তারপর হচ্ছে O11। এটা হচ্ছে সুক্রোজের সংকেত। তো তুমি যদি রেশিও আকার ভাঙতে চাও, 11 আছে তো, 11 দিয়ে কাটাকাটি করলে 1 আসবে, 11 দুগুণে আসবে 22, তাহলে 2:1 হবে। আর হচ্ছে আর কি থাকে, তার মানে দেখো বুঝে যাচ্ছে এ আর বি উত্তর হবে না, আমার উত্তর হচ্ছে এই যে সি আর ডি এর মধ্যে কোন একটা হবে। এখন দেখো, আমি যদি এই যে আরেকবার কাটাকাটি করি, 12-কে তুমি যদি 11 দিয়ে ভাগ দাও, তাহলে বুঝে যাচ্ছে 1-এর থেকে একটু বেশি উত্তর আসবে। তার মানে এটা চলে আসবে 1.1, উত্তর হচ্ছে আমাদের ডি। ওকে, প্রোটনের প্রকৃত ভর কত? এটা আসলে একটু মুখস্থ টাইপই কোশ্চেন, কিন্তু অনেকেই আমরা যেটা দেখছি যে তোমরা ভুল করে দাগাইছে হচ্ছে এ। এ উত্তর তখন হওয়া সম্ভব যখন এটা গ্রামে দেওয়া থাকতো, তাহলে 10^24 ঠিক আছে। আমরা কি করি ভাই, আমরা গ্রাম থেকে, এই যে গ্রাম থেকে আমরা যখন কেজিতে নেই, 1000 দিয়ে ভাগ দিই না, 1000 মানে কি 10^3, এই জন্য এটা যদি 24 হয়, ওইটা 10^3 বেশি হবে, 27 হবে, যেহেতু গ্রাম থেকে কেজিতে নেওয়ার একটা ব্যাপার আছে তাই। বি। ওকে, এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন, এন্ড হচ্ছে যে এই কোয়েশ্চেনের যে কনসেপ্টটা, এই কনসেপ্ট থেকে ভার্সিটি অ্যাডমিশন টেস্টও কোয়েশ্চেন আসে। মানে এই কোয়েশ্চেনের যে কনসেপ্টটা, মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এত ছোট মৌল দিয়ে দেয় না, মৌলটা হয়তো একটু বড় দেয়, যার জন্য ক্যালকুলেশন একটু বেশি করা লাগে, বাট কনসেপ্টটা সেম। সেটা কি দেখো, হিলিয়াম 2+ এই আয়নের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? উত্তর বলতেছে ওরা 3, মানে শুধু বলতেছে নিউট্রন সংখ্যা 2। তাও আমরা বের করে দেখি, এই যে উপরে যেটা আছে না, এটা বুঝায় যে ওর ভর সংখ্যা কত, ভর। এখন ওর নিউট্রন কিভাবে বের করে? নিউট্রন বের করে এই উপরের 4 থেকে 2 বাদ দিলে
উপরের 4 থেকে আমি যদি 2 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 2, নিউট্রন সংখ্যা 2, তার মানে হচ্ছে হ্যাঁ 3 কারেক্ট আছে। 2 কি কারেক্ট? বলছে যে ইলেকট্রন সংখ্যা 2। না দেখো, ইলেকট্রন সংখ্যা হিলিয়ামের থাকে 2টা, কিন্তু এখানে আছে হিলিয়াম 2+। হিলিয়াম 2+ তখনই হয় যদি হচ্ছে এই যে হিলিয়াম আছে না, 2টা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তখন হয়ে যাবে হচ্ছে ও হিলিয়াম 2+। আদারওয়াইজ হচ্ছে ও কিন্তু কখনো এইভাবে হবে না। বুঝতে পারছো কথাটা? দেখো, হিলিয়ামের মধ্যে ইলেকট্রন থাকে 2টা, প্রোটনও থাকে 2টা, কিন্তু হিলিয়াম 2+ আছে তো, তাই ও 2টা ছেড়ে দিছে দেখে এখন ওর মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রন হচ্ছে 0, ইলেকট্রন নাই ওর মধ্যে। আর প্রোটন সংখ্যা 4, না না, হিলিয়াম তো এমনি দেখো হাইড্রোজেন হিলিয়াম পর্যায় সারণীর 2 নম্বর মৌল, তার মানে প্রোটন সংখ্যা 2 হবে। ওকে, তাহলে এটা হবে হচ্ছে 2 হইলে কারেক্ট হইতো, এটা 0 হইলে কারেক্ট হইতো। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের পরিধি এটা, তাহলে কক্ষপথে ইলেকট্রনের বেগ কত? ভালো একটা কোয়েশ্চেন কিন্তু, তাই না? দেখো, পরিধি দেওয়া আছে, আমার কাছে ইলেকট্রনের বেগ জানতে চাইছে। আমি জাস্ট এই কোয়েশ্চেনটা দেখাই তোমাদের। আমরা এই যে বোর পরমাণু মডেলের একটা জিনিস জানি, mvr ইকুয়ালস টু nh/2 পাই, এটা কিন্তু আমরা জানি বোর পরমাণু মডেলের অনুযায়ী। তো কি বলছে? তৃতীয় কক্ষপথ, তার মানে তৃতীয় কক্ষপথ বলতে এখানে বোঝাচ্ছে এন এর মানটা হচ্ছে 3। পরিধি এই যে, এবার একটু দেখো, আমি এক কাজ করি, এই mvr ইকুয়ালস টু ওইটা আছে তো, আমি আরটাকে নিচে নিয়ে যাই না, তাহলেই তো পরিধি হয়ে যায়। দেখো, nh/2 পাই আর, এই যে এই আরটাকে নিচে নিয়ে আসছি। আর কি জানতে চাইছে? ইলেকট্রনের বেগ, মানে এই ভিটা জানতে চাইছে। তাহলে ভিটাকে এই পাশে রেখে বাকি সবাইকে আমি ডান পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা কি জানি? আমরা কোয়েশ্চেন থেকে এন জানি, আমরা নিশ্চয়ই যে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান জানি 6.626 ইন্টু 10^34। হ্যাঁ, এটা কিন্তু কাজে লাগবে, এটা তোমরা দেখবা যে এখন থেকে কাজে লেগে তোমাদের হচ্ছে ইন্টারেও কাজে লাগবে, এইচএসসি তেও কাজে লাগবে, অ্যাডমিশনেও কাজে লাগবে। এই ধ্রুবকটার মান কেমিস্ট্রিতে অনেক লাগে আমাদের, স্পেশালি এই চ্যাপ্টারে। ওকে, 2 পাই আর, এটার মান সরাসরি দেওয়াই আছে। আর এই যে এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটা কত? 9.1 ইন্টু 10^31। অবশ্যই কেজিতে বসাতে হবে। ঠিক আছে, দেখো, এটা বসাবো কেজিতে, ওইটাও এসে একক বসাবো। তারপর এই যে এম, হ্যাঁ এম কেজিতে বসাইছি, আর এই যে মিটার তো এসে একক, উত্তর চলে আসবে আমাদের ডি, মিটার/সেকেন্ড। ওকে, চলো তাহলে হচ্ছে সামনের দিকে যাই। এবার এবার হচ্ছে ক্রোমিয়াম প্লাস আয়নের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা? দেখো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হয়? ক্রোমিয়ামের ইলেকট্রন হচ্ছে কয়টা? 24টা। তাহলে হচ্ছে যে 1s2, 2s2, তারপর হচ্ছে 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর হচ্ছে 3p6, তারপর হচ্ছে এতটুকু পর্যন্ত লিখলাম। এবার হচ্ছে 4s এ চলে আসবে, 4s হয়ে যাবে 1, আর 3d হয়ে যাবে 5। এটা হচ্ছে ক্রোমিয়ামের নর্মাল অবস্থা ইলেকট্রন বিন্যাস। এখন কি বলছি? ক্রোমিয়াম প্লাস, তার মানে প্লাস মানে কি? ওর থেকে একটা ইলেকট্রন চলে গেছে। অনেকেই এই ভুলটা করে যে ইলেকট্রন যেহেতু আগে এসে ঢুকছে তারপর ডি তে গেছে, অনেকে ভাবে যে ইলেকট্রন যখন যাবে তখনও যাবে ডি থেকে। এই ভুলটা অনেকে করে, কিন্তু মনে রাখবা ভাই, ইলেকট্রন সবসময় যায় হচ্ছে লাস্ট শেল থেকে। ইলেকট্রন, হ্যাঁ, ঢোকার সময় যে এসপিডিএফ তোমরা যেটা শিখছো, আউটবাউ নীতি বলে আর কি, এটা কি ইলেকট্রন ঢোকার যে নিয়মটা, ঢোকার সময় এই নিয়ম মেনে ঢুকবে, বাট বের হওয়ার সময় অলওয়েজ লাস্টের থেকে যাবে। তার মানে 4s হয়ে যাবে 0। কারেক্ট আনসার হচ্ছে সি। কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ যদি এটা হয়, তবে ফ্লোরিনের 2টি পরমাণুর ভর কত হবে? এটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, দেখো, আমরা এই যে সূত্রটা যেটা আমাদের, হ্যাঁ, ফ্লোরিনের 2টা পরমাণুর জন্য বলছে, সূত্রটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু একটা পারমাণবিক ভর বের করতে চাই, তাহলে সূত্রটা হচ্ছে যে ওর একটা পরমাণুর ভর উপরে রাখতে হয়। এই যে সাপোজ ফ্লোরিনেরটা বের করব, তাহলে ফ্লোরিনের একটি পরমাণুর ভর এইটা, এইটাকে আমরা ভাগ দিব এই যে এই ভরটা দিয়ে। এটা হচ্ছে অনেকটা একটা বাটখারার মতো, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে তোমার এএমইউ, এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট, এই নামে ডাকা হয়। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম, তো আমরা যেটা করব যে এখানে উপরে রাখবো ওই যে জারটা বের করতেছি তার একটা পরমাণুর ভর, আর নিচে রাখবো এই বাটখারাটা। আমরা দেখি যে ওর সাপেক্ষে কত গুণ ভারী। যেমন ফ্লোরিনের যে পারমাণবিক ভরটা, সেটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, ফ্লোরিনের পারমাণবিক ভরটা বলবা? দেখি খেয়াল আছে নাকি তোমাদের? ফ্লোরিন, এটা নিয়ে ম্যাথ একটু কম করা লাগে তো এটা অনেকে ভুলে যায় আর কি। ফ্লোরিনের পারমাণবিক ভর কত? ওই যে যেটা ক্লোরিনের উপর থাকে, ক্লোরিন মনে থাকে 35.5, ফ্লোরিনটা অনেক সময় ভুলে যাই। কত হবে আমাদের ফ্লোরিনেরটা একটু বলো তো? ওকে, যেটা বলতেছিলাম, দেখো, আর এখানে হচ্ছে আমরা এই যে এই মানটা বসে দিব 1.66 ইন্টু 10^24 তো। বাট আমি দেখতেছি উত্তরে সবগুলা কেজিতে আছে, কিন্তু আমার এই ডাটাটা দেওয়া গ্রামে। তাহলে আমি খামাখা গ্রাম বসে তো লাভ নেই। আমি আগেই হচ্ছে এটাকে, ওই যে একটু আগে টেকনিকটা শিখাইছি, 1000 দিয়ে ভাগ, তার মানে 3 বাড়বে এখানে, এই কেজি দিয়ে আমি বসে দিলাম। এখন দেখো, এবার যদি তুমি পারমাণবিক ভরটা জানো, তাহলে জাস্ট এইটার সাথে এটা গুণ করে দিবা, তুমি একটি পরমাণুর ভর পেয়ে যাবা। তোমার কাছে জানতে চাইছে 2টার, দেন এটাকে তুমি 2 দিয়ে গুণ দিয়ে দিলে 2টি পরমাণুর ভর পেয়ে যাবা।
ওকে 19, ভেরি গুড। ওকে, তাহলে এটা বসাবা 19। 19-এর সাথে ফার্স্ট হচ্ছে এই যে এটা গুণ দিয়ে দিবা, একটার ভর পাবা। দেন এটাকে আবার যেহেতু দুইটি চাইছে, 2 দিয়ে গুণ দিলে দুইটার ভর পাবা। উত্তর হচ্ছে ডি। ওকে, চলো তাহলে হচ্ছে আমরা সামনের দিকে যাই এবার। কি বলছে, রক্তে লিউকেমিয়া, এটা কিন্তু আমাদের এসএসসি এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষা এই টাইপের কোশ্চেন গুলো হরহামেশা করে। ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি, ফসফরাসের আইসোটোপটা ইউজ করা হয়। কার্বনের দুইটি আইসোটোপ যথাক্রমে এত এত। একটি কাঠের টুকরায় কার্বন 14 আইসোটোপের পরিমাণ 30%, তাহলে বাকি অনেক কিছু জানতে চাইছে। তো দেখো এখানে আইসোটোপের যে শতকরা পরিমাণ, এটা থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে, এইচএসসি তো আসতে পারে, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসতে পারে। আমি কেন এই কথাগুলো বলতেছি, কারণ আমরা থাকে না কিছু কিছু টপিক ছোটবেলায় পড়ি, পরে যে একটা সময় পর যে ওইগুলা লাগে না। বাট এই যে এই টপিক গুলা যেগুলো ভাইয়া বলতেছি, হ্যাঁ, যেমন আইসোটোপের ব্যবহার হয়তো আমাদের ওই ইন্টারে অত বেশি এগুলো থেকে কোশ্চেন আসে না, কিন্তু এই যে এই জিনিসটা, এই কোশ্চেনটা এটা থেকে আসে। সো এখন থেকে সিরিয়াসলি পড়তে হবে, যাতে আগামী কয়েক বছরে আমার যতটুকু কাজে লাগবে আমি সেটা পারি। ওকে, তো দেখো কি বলছে, এই 14 যেটা ওর পার্সেন্টেজ বলা 30%। আচ্ছা ভাই, এটা যদি 30 হয় অবশ্যই এটা কত হবে? 70। আছে তো দুইজন। তো তোমাদের বইতে একটা সূত্র আছে এই আপেক্ষিক পারমাণবিক ভর বের করা, সেটা কি? যাকে তার পার্সেন্টেজ দিয়ে গুণ দিয়ে দেওয়া। একটার ভর হচ্ছে 12, এই 12কে গুণ দিব হচ্ছে 70 দিয়ে। আর আরেকটার ভর হচ্ছে 14, এই 14কে গুণ দিব 30 দিয়ে। এই যে যাকে তার পার্সেন্টেজ দিয়ে গুণ দিয়ে দিছি, আর পুরোটাকে ভাগ দিয়ে দিব 100 দিয়ে। সো ক্যালকুলেশন করলে দেখবা যে এটা 12.6 আসতেছে। এসটিপি তে ব্যাপন হার, একটা কম একটা বেশি, হ্যাঁ ঠিক আছে, যে 14 ভরের তার ভর বেশি না? আর ভর বেশি হলে ব্যাপন হার কম হয়। ওই যে আমরা সূত্র একটু আগেও দেখে আসছি যে আর সমানুপাতিক হচ্ছে 1/√m। সো ভর যদি বেশি হয় ব্যাপন হার কম হবে। ওকে, সো আমাদের উত্তর এখানে হ্যাঁ দুইও ঠিক আছে। দুটি আইসোটোপের প্রোটন সংখ্যা 6। অবশ্যই কার্বনের যেহেতু পারমাণবিক সংখ্যা 6, মনে রাখবে আইসোটোপের এই যে নামের লাস্টেই এই যে প আছে না, এভাবে মনে রাখতে পারো, আইসোটোপ। আইসো মানে সমান, আর টোপ মানে হচ্ছে এখানে প্রোটন সমান। সো আইসোটোপ। সো উত্তর হচ্ছে 1 2 3। ওকে, তারপর কি আছে আমাদের? তারপর হচ্ছে পর্যায় সারণীতে বি মৌলের অবস্থান। বি মৌল কোনটা? বি মৌল হচ্ছে এখানে 17 দিয়ে দিছে না? এটা তো হচ্ছে যে বিও দিছে 17, তারপর সিও দিছে হচ্ছে 17। এটা একটু ভুল আছে এখানে, দুইটাই তো 17 হবে না। দুইটা 17 হলে তো দুইটা একই মূল হয়ে যাবে। পর্যায় 3 আর হচ্ছে গ্রুপ 14। আসলে আমরা উল্টা করে ক্যালকুলেশন বের করার চেষ্টা করি। গ্রুপ 14 কখন হয়? গ্রুপ 14 তখনই হয় যখন হচ্ছে ইলেকট্রন বিন্যাসে এরকম S2 থাকে, আর তোমার পি থাকে হচ্ছে এই যে 2। এসেও দুইটা, পি তেও দুইটা। দেখো আমি উল্টা ক্যালকুলেশন করতেছি, এখানে আমরা টাইপিং মিস্টেক হয়েছে। 17 দুইটাই হবে না, একটা হবে আরেকটা হবে না। কিন্তু ভাই বলতেছি আমি উল্টাটাও তো ক্যালকুলেশন করতে পারি। আমি যেমন ইলেকট্রন বিন্যাস দেখে বের করতে পারি পর্যায় সারণীতে কোন গ্রুপে আছে, ঠিক একইভাবে আমি গ্রুপ দেখে বের করতে পারি যে ওর ইলেকট্রন বিন্যাস কি হবে। দুইটাই সম্ভব। ওকে, আসো তাহলে দেখো S2P2 আছে। আবার এখানে কি বোঝাই যাচ্ছে যে যেহেতু হচ্ছে পারমাণবিক সংখ্যাগুলো এরকম, তাহলে পর্যায় 3 এই যে 3s2 3p2। এবার দেখি তোমরা বলতে পারো নাকি মৌলটা কি হবে? তোমরা বলতে পারো নাকি? আমি কিভাবে বুঝছি দেখো, এটা যদি 14 হয় এটা S2P2 হবে। ধরো এই যে এটা 15, এটার ইলেকট্রন বিন্যাস হবে এরকম S2P3। মানে এই যে 15 থেকে 10 বাদ দিলাম, আসে কত? 5। তার মানে এই যে 2 আর 3 যোগ করে অবশ্যই 5 হবে। 14 থেকে 10 বাদ দিলাম, আসে হচ্ছে 4। তার মানে এই যে এই দুইটা যোগ করে অবশ্যই 4 হবে। এই টেকনিকটা অ্যাপ্লাই করছে। তারপর হচ্ছে 13। 13 ক্ষেত্রে দেখো 13 থেকে 10 বাদ দিলাম, আসে হচ্ছে কত? 3। তার মানে এস হবে 2, পি তে হবে 1। এই যেভাবে এটা বের করে ফেলা যায়। ওকে, সিলিকন, ভেরি গুড ভেরি গুড। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হবে 14। তার মানে এটা হবে আমাদের অ্যাকচুয়ালি সিলিকন। সিলিকন কিন্তু পর্যায় সারণীতে 3 নম্বর পর্যায়ে থাকে, আর গ্রুপ হচ্ছে 14, ওই যে কার্বনের নিচে থাকে আর কি। কার্বনের নিচে থাকে, কার্বন সিলিকন এভাবে থাকে। ওকে ওকে, পিসিএল একটি তরল পদার্থ। যৌগটির ক্ষেত্রে বলা যায় যে গ্রুপ 16 আর 17 ভুক্ত মৌল। না না, ফসফরাস তো হচ্ছে গ্রুপ 15, তাই না? ওই যে নাইট্রোজেনের নিচে থাকে, এই যে নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন। তো নাইট্রোজেনের নিচে থাকে হচ্ছে ফসফরাস, মানে এই যে 15 নাম্বার গ্রুপে। আর অক্সিজেনের নিচে থাকে হচ্ছে সালফার, আর ফ্লোরিনের নিচে থাকে হচ্ছে ক্লোরিন। তার মানে একজন হচ্ছে 15 আর একজন 17। প্রথমটা ভুল। একটি মৌলের সর্বোচ্চ যোজনী 5, হ্যাঁ ঠিক আছে। ফসফরাস যেহেতু এই যে গ্রুপ নাম্বার 15-এ, আবার ওই একই টেকনিক, 15 থেকে 10 বাদ গেলে 5, এভাবে মনে রাখতে পারো। সো ও সর্বোচ্চ যোজনী 5। আর সুপ্ত যোজনী যেটা লুকানো, সুপ্ত বলতে কি যেটা ইউজ করে নাই। দেখো আমরা দেখলাম ওর সর্বোচ্চ হয় 5, আর এখানে নিচে 3টা ক্লোরিন। তার মানে 5 থেকে যদি আমি 3 বাদ দিই, আমার থাকে হচ্ছে 2। তার মানে সুপ্তটা হচ্ছে 2। তাহলে কারেক্ট আনসার কত? 2 আর 3। ওকে, সোডিয়াম নাইট্রেটের কারেক্ট সংকেত কি? এটাই যে দেখাই যাচ্ছে বি। কিভাবে বুঝলাম? দেখা গেল কিভাবে বুঝলাম। নাইট্রোজেনের তো যোজনী হচ্ছে 3 হয়, বা চার্জ হচ্ছে 3 হয়। এই যে একটা হচ্ছে সোডিয়াম প্লাস, নাইট্রেটটা হচ্ছে দেখতে এরকম। তো তাদেরকে যখন আমরা একসাথে রাখি, তখন বেসিক্যালি এই যে সোডিয়ামের সাথে চলে আসে এই 3টা, আর নাইট্রোজেনের সাথে চলে আসে এই 1টা।
একজনেরটা আরেকজনের কাছে এক্সচেঞ্জ হয়ে যায়। সো এটা ওই যে ওয়ানটার দেখানো লাগে না, এটা হয়ে গেল আমাদের সোডিয়াম নাইট্রাইট। ওকে, চলো তাহলে সামনের দিকে যাই। কোন যৌগে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে? PCl5। এটা তো এই যে কিভাবে বোঝা যায়, ফসফরাসের লাস্ট শেল ইলেকট্রন থেকে 5টা। কিভাবে বুঝলাম লাস্ট শেলে 5টা থেকে? কারণ এই যে একটু আগে দেখছি হচ্ছে গ্রুপ নাম্বার 15তে থাকে, তো 15তে যেহেতু থাকে তাহলে 5টা। আবার ক্লোরিন 5টা, মানে প্রত্যেকে একটা করে ইলেকট্রন, তাহলে 5 5 হয়ে যায় 10। 8টা ইলেকট্রন থাকলে আমরা বলি অষ্টক, 8টার থেকে বেশি হয়ে গেছে তাই এটা ব্যতিক্রম, এটাকে আমরা বলি অষ্টক সম্প্রসারণ। আর সংকোচনে কি হয়? 8টা থেকে কম হয়, এই যে সম্প্রসারণ। সংকোচন কি হতে পারে? এই যে BF3 আছে কি এক্সাম্পলে? আচ্ছা, এই যে BF3। বোরনে কি হয়? লাস্ট শেল ইলেকট্রন থাকে 3টা। ফ্লোরিনে কি হয়? 3 একে 3, 3 3 হয়ে যায় 6। সো যদি হচ্ছে 8টা থেকে কম থাকে তখন বলে সংকোচন, আর এখানে 8টা থেকে বেশি আছে তাই হচ্ছে সম্প্রসারণ। বোরনে 3 কিভাবে থাকে এটা বুঝছো তো? ওই যে বোরন কি 13 গ্রুপে না, 13 গ্রুপে। সো যেহেতু 13 গ্রুপ, 13 থেকে 10 বাদ গেলে থাকে হচ্ছে 3, তাই বোর থাকে 3টা আর ফ্লোরিন দেয় 3টা করে। ওকে, চলো সামনের দিকে যাই। এবার এবার হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। পি মূল হচ্ছে পর্যায় সারণীর 4 নম্বর গ্রুপে, গ্রুপ 2 তে অবস্থিত। আচ্ছা, গ্রুপ 2 তে অবস্থিত বলতে এখানে কে কে আছে? এই যে এখানে থাকে হাইড্রোজেন, লিথিয়াম, হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম। তারপর এখানে লিথিয়ামের পাশে থাকে হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। পেয়ে গেছি আমরা, দেখছো? একটু পর্যায় সারণীটা এইভাবে টুকরা টুকরা আকারে মনে রাখলে, মানে গ্রুপ 1 মনে রাখলা, গ্রুপ 2 মনে রাখলা, তখন সুবিধা হয়। এই যে দেখো এখানে কি 1 2 3 4, 4 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপ। তার মানে 4 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে কে আছে? ক্যালসিয়াম। ওকে, কিউ মৌল পর্যায় 3-এর গ্রুপ 17 অবস্থিত। এখানে ওই যে একই কাজ, এখানে থাকে তোমার এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, এরকম। আর এখানে থাকে ফ্লোরিন, তারপর এখানে থাকে ক্লোরিন। সো এদিক থেকে কি, এটা হচ্ছে গ্রুপ 18, তাহলে এটা কি হবে? গ্রুপ 17। গ্রুপ 17 বলছে, আর পর্যায়ে এই যে 1 2 3, গ্রুপ 17 পর্যায় 3, তার মানে একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে ক্যালসিয়াম। জিজ্ঞেস করছে কিউ মলের অ্যানায়ন কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে? এই যে দেখছো এইভাবে লিখাতে ভালোই হয়েছে, বুঝাই যাচ্ছে। ক্লোরিন কার ইলেকট্রন বিন্যাস লাভ করবে? আর্গনেরটা। তার মানে সঠিক উত্তর হচ্ছে বি। আর পরেরটা কি বলা? পি মোলের ক্যাটায়নের চার্জ। আছে কি কি পাইছিলাম আমরা? পি মোলও পাইছিলাম, ক্যালসিয়াম, আর একটা পাইছিলাম ক্লোরিন। পি মোলের ক্যাটায়নের চার্জ +2, হ্যাঁ কথা ঠিক, গ্রুপ 2 যেহেতু +2ই হবে। পি মোলও ক্ষার তৈরি করে, হ্যাঁ ক্যালসিয়াম তো ক্ষার তৈরি করে, গ্রুপ 2 আর গ্রুপ 1। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে। PQ2 একটি সমযোজী যৌগ? না না, একদমই না। ক্যালসিয়াম, এই যে একটা হচ্ছে ক্যালসিয়াম 2+, আর হচ্ছে 2Cl-। ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে তৈরি করে হচ্ছে এরা আয়নিক যৌগ। তার মানে 3 নম্বরটা ভুল, সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। এটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই টাইপ কোশ্চেন আমাদের বোর্ড কোশ্চেন আসার মতো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে ওকে, তারপর আসো 124.75 গ্রাম তুতের মধ্যে কয়টি পানির অণু বিদ্যমান? চমৎকার একটা কোশ্চেন। তুতের সংখ্যা জানা লাগবে, এই জন্য এই যে কপার সালফেট ইন্টু 5 অণু পানি, তোমার এটা জানা লাগবে। আগে এটা বুঝতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে তুতের সংকেত। এখন ওর যে আণবিক ভর আছে না, আণবিক ভরকে আমরা লিখি এম দিয়ে। তুমি যদি এটা ক্যালকুলেট করো, ভাইয়ের মুখস্থ আছে তাই লিখে দিচ্ছি, এটা আসে 249.5 গ্রাম। মানে এটা অনেক কমন একটা যৌগ, তো অনেক জায়গায় ক্যালকুলেশনে আসে। তো এই জন্য হচ্ছে যে এটা মুখস্থ আছে, হ্যাঁ। যেমন সালফিউরিক অ্যাসিডের 98, এটা হয়তো অনেকের মুখস্থ থাকার কথা। ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 100, পানির হচ্ছে 18। মানে কিছু যৌগ আছে কার্বন ডাইঅক্সাইডের 44, এগুলো নিয়ে কাজ করতে করতে মুখস্থ হয়ে যায় যে এটা কত। ওকে, তো এটা হচ্ছে 249.5 গ্রাম। তাহলে তুমি যদি এটাকে 2 দিয়ে ভাগ দাও, তুমি খেয়াল করবে যে এই ভরটা এটার অর্ধেক, তাই না? এটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা পেয়ে যাবা। সো বেসিক্যালি এখানে ওরা বলতেছে এটা আমার কাছে আছে 0.5 মোল তুতে। ওই যে একটা সংকেত আছে না, আর একটা সূত্র আছে না, সূত্রটা হচ্ছে এরকম, এই যে W/M, তোমাদের বইতে আছে তো, সমান হচ্ছে N/Na। সো দেখো এখানে ক্যালকুলেশন গুলা কি, এই যে ডাব্লিউ কি হচ্ছে আমাদের, ডাব্লিউ হচ্ছে কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে সেটা 124.75। আমরা এমটা বের করলাম 249.5। এনটা আমরা জানি না, আর এনে তো জানি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে ওই যে 6.023 ইন্টু 10 টু দা পাওয়ার হচ্ছে 23। ওকে, সো এটা কাটাকাটি করলে এখানে থাকবে 2, রাইট? সো এরপর 2টা হচ্ছে ওই পাশে চলে যাবে, এই যে আমাদের আলটিমেটলি এটা হয়ে যাবে Na/2 n। আচ্ছা, এখন শুরুতে দেখে কারো কারো মনে হইতে পারে যে এইটাই হতো ফাইনাল আনসার, মানে ফাইনাল আনসার কোনটা? অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই উত্তর চলে আসবে। কিন্তু জানতে চাইছে কয়টি পানির অণু বিদ্যমান। পানির অণু থাকে হচ্ছে একটা তুতেতে 5টা করে। তুমি যে এখানে এনটা বের করছো, এটা বের করছো পুরা এই কপার সালফেটের জন্য। এই পুরো কপার সালফেট কয়টা সেটা বের করছো, এই যে পুরো যৌগটার জন্য, তুতের জন্য। বাট আমাদের লাগবে কি, এটার মধ্যে পানির অণু কয়টা থাকে, তার মানে একটা থাকে 5টা। সো এই যে রেজাল্ট আসবে এটাকে আবার গুণ দিতে হবে 5 দিয়ে। কই, এই যে দেখো
এই কারণে রেজাল্টটা এরকম আসছে 1.5। আমি দেখাই এটা একটু, এগুলো না তোমরা ক্যালকুলেটর ইউজ করো ঠিক আছে, এগুলো সুন্দর মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। এই যে দেখো অ্যাভোগাড্রো সংখ্যার মান কি, 6.023 ইন্টু 10^23। আমি 023 বাদ দিয়ে 6 × 10^23 ধরলাম, হ্যাঁ। এটাকে 2 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ দিলে এটা কত আসবে, 3। আবার বলছি কয়টা করে অণু থাকে, 5টা। তাহলে এটাকে 5 দিয়ে গুণ দিলে এই যে দেখছো 3×5 = 15, এই জন্য 1.5 উত্তর চলে আসছে। মানে জাস্ট বললাম ক্যালকুলেটর তো ইউজ করতেই পারবা, টেকনিক হচ্ছে এটা। ওকে, চলো সামনের দিকে যাই। এবার হচ্ছে 8 গ্রাম নাইট্রোজেন গ্যাস, এটার জন্য কি প্রযোজ্য? হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এটাও একই টেকনিক। এটার উত্তর হচ্ছে এখানে কি হবে, 1 2 3 দেওয়া আছে, যাই হোক এটা আমি দেখাই ফেলছি, তাও এখানে একটু বলি। 8 গ্রাম নাইট্রোজেন গ্যাস তো, এটার জন্য এই সূত্রটা ইউজ করতে পারো। এই যে গ্যাস যেহেতু V/22.4 সমান হবে তোমার এই যে W/m, আগের মতোই আর কি, সূত্রের ইউজ আগের মতোই, জাস্ট এখানে এবার আয়তনের জিনিসপত্র চলে আসছে। সো ভি এর মান দেওয়া আছে 3.9, এটা দেওয়া আছে 22.4। ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া 8 গ্রাম। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভর কত, নাইট্রোজেনের হচ্ছে 14, আর হচ্ছে এখানে অক্সিজেন দুইটার হচ্ছে 16 দুগুণে 32, তাহলে 4 5 6, 3 আর 1 হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 46, এটা হবে 46। সো তুমি এই এখানে সবগুলো বসে দিছি কি জন্য, বলছে যে এই গ্যাসের জন্য প্রযোজ্য। হ্যাঁ, তুমি এটা আগে বসাবা না, তুমি এটা আগে আর কি ভি ধরে কাজ করবা, আগে এটা ভি ধরে কাজ করবা, মান টান বসাবা, তারপর যদি দেখো V3.9 চলে আসছে, তাহলে বলবা যে হ্যাঁ কথাটা ঠিক আছে, উত্তরটা সঠিক আসছে। তো বুঝাই যাচ্ছে কিনা আমাদের আনসার কারেক্ট আসবে। ওকে, এতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ কিভাবে বের করে ভাইয়া, যে কোনো কিছু শতকরা বের করার নিয়ম হচ্ছে, যারটা বের করতেছে এই যে উপরে রাখবা নাইট্রোজেনকে, নিচে রাখবা নাইট্রোজেন ডাইঅক্সাইড, পুরোটাকে গুণ দিবে 100 দিয়ে। তার মানে উপরে নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের ভর রাখবা 14, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভর কত, 14 আর 32, ওই যে আমরা বের করে রাখছি, বসাবো হচ্ছে 46। এই তো, কাজ শেষ, তুমি পেয়ে যাবা পার্সেন্টেজ। আর এটা একটা সমযোজী যৌগ, অবশ্যই নাইট্রোজেন ডাইঅক্সাইড একটা সমযোজী যৌগ। 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত করে 245 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণের মোলারিটি কত, মোলারিটি মানে এস, আমাদের বইতে সরাসরি একটা সূত্র আছে, এই যে এস ইকুয়ালস টু আমাদের এই যে 1000 ডাব্লিউ এম বাই ভি, এই যে ভিটা হচ্ছে মিলিলিটারে। তাহলে আসো মানগুলো বসাই, 1000 বসাইলাম, ডাব্লিউ কত দেওয়া 5 গ্রাম দেওয়া, এম কত, এম হচ্ছে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, সোডিয়ামের 23, অক্সিজেনের হচ্ছে 16, আর হাইড্রোজেন হচ্ছে 1, সবগুলা যোগ করলে আসবে 40। সো নিচে বসাবো 40, আর আয়তন কত 245। সো এই মানগুলো বসালে আনসার চলে আসবে আমাদের বি। খুবই ইম্পর্টেন্ট, পরিমাণগত রসায়নের এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, মানে রাসায়নিক গণনা যেগুলা, মানে ইন্টারনেটের নাম হচ্ছে পরিমাণগত রসায়ন, তাই পরিমাণগত রসায়ন বলে ফেলছি। রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা আমাদের আছে না, মোল টোল এগুলো নিয়ে হিসাব, এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলো এখনো কাজে লাগবে, ইন্টারেও কাজে লাগবে, অ্যাডমিশন টেস্টও কাজে লাগবে। পটাশিয়াম সুপার অক্সাইডের জারণ মান কত হবে, সো এই যে এটা যদি আমরা হিসাব করি KO2, সো পটাশিয়ামের হচ্ছে +1, তার মানে এই অক্সিজেন দুইটার মিলে হচ্ছে -1। সো দুইটা অক্সিজেনের মিলে যদি হচ্ছে -1 হয়, একটা অক্সিজেনের জন্য হবে -1/2। ঠিক আছে, এই যে এটা +1 -1, একটা অক্সিজেনের জন্য তাহলে -1/2। এটাকে হচ্ছে বিক্রিয়াটিকে একমুখী কিভাবে করা যাবে, দেখো এটা একটা উভমুখী বিক্রিয়া। একমুখী করার জন্য আমরা কি জানি, ডান পাশে যে আছে তাকে কোনোভাবে তুমি সরাই ফেলো। যেমন খোলা পাত্র যদি ব্যবহার করো, তাহলে ডান পাশে অক্সিজেনটা উড়ে চলে যাবে, ডান পাশে অক্সিজেন যদি উড়ে চলে যায় তখন তো সে আর পিছিয়ে যেতে পারবে না, একমুখী হয়ে যাবে। ওকে, KCl সম্পূর্ণরূপে অপসারণ করে, হ্যাঁ এটাও হইতে পারে, অক্সিজেন না সরায় তুমি হচ্ছে এই যে KClটাকে সম্পূর্ণ সরাই ফেলো, এটা হইতে পারে। দেখো সরালে হচ্ছে উভমুখী থেকে একমুখী হইতে পারে, কিন্তু অ্যাড করলে কিন্তু কখনো উভমুখী থেকে একমুখী করা যায় না। 3 নম্বর অপশনটা এখানে বলছে যে অতিরিক্ত অক্সিজেন যোগ করলে না, যতই যোগ করো অক্সিজেন কেন, KCl যোগ করো, এটা যোগ করো, বা মেডানের যাকেই যোগ করো, যোগ করলে কিন্তু উভমুখী একমুখী চেঞ্জ হয় না, শুধুমাত্র সরাই নিলে সেটা চেঞ্জ হয়। সো কারেক্ট আনসার হচ্ছে 1 ও 2। নিচের কোন বিক্রিয়া জারণ বিজারণ সংঘটিত হয় না, খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ড কোয়েশ্চেনের জন্য, এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রশমন বিক্রিয়া একটা এক্সাম্পল হয়ে যাক, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম ক্ষার, তারপর নিলাম হচ্ছে HCl অ্যাসিড, বিক্রিয়া করে তৈরি করবে লবণ, আর তৈরি করবে হচ্ছে পানি। সো তাহলে এখানে কি হবে, এই যে এটা +1, এটা -1, এটা +1, এটা -1, ঠিক আছে, তারপর এটা +1, এটা -1, +1, -1, মানে এই যে দুইজনেরটা হিসাব করলে +2 আসে আর -2 আসে, মানে যার যার জারণ সংখ্যা যার যার মতো ঠিকঠাক জায়গায় আছে। পানিকে তো আমরা এইভাবে লিখতে পারি, এই যে HOH, মানে এটা +1 -1 এরকম ঠিকঠাক। সো জারণ সংখ্যা যদি চেঞ্জ না হয়, তার মানে সেটা জারণ বিজারণ বিক্রিয়া না, নন রিডক্স রিঅ্যাকশন। ঠিক আছে, ওকে, সো এখানে আনসার হচ্ছে এটা প্রশমন বিক্রিয়া। ওকে,
রেজাল্ট হচ্ছে কিভাবে দেখবো আমরা, এই যে সলভ হচ্ছে, আমরা সলভ গুলো দেখা শেষ হলে এই রেজাল্টটা দেখাবো যে তোমরা কিভাবে দেখতে পারবা। কপার সালফেটের সাথে পানির যোজন উৎপন্ন হয় ব্লু ভিট্রিয়াল, ওই যে আমরা যে সংকেতটা লিখছিলাম, একটা ম্যাথ করছি না, কপার সালফেট ইন্টু 5 অনু পানির, ওইটাই আর কি। ফরমালিন কি? মিথানলের 40% জলীয় দ্রবণ, খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য, কতেও আসতে পারে জ্ঞানমূলক কোয়েশ্চেনে। মিথানল মানে হচ্ছে এই যে আমাদের এইটা HCHO, এইটার 40% দ্রবণ, তার মানে বাকি 60% কে ভাইয়া? এটা জিজ্ঞেস করতে পারে না। বাকি 60% কে? বাকি 60% হচ্ছে পানি। নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ বাড়ালে সাম্য বামে সরে যায়? মানে নিয়মটাই হচ্ছে যেদিকে বেশি থাকে ওই দিক থেকে শিফট হয়। তাহলে খেয়াল করো, এখানে একটা আছে গ্যাস, তাই না? এখানে একটা, এখানে একটা, তাহলে 1+1 2, 1+1 2, বোঝা যাচ্ছে এটা চাপের কোনো ইফেক্ট নাই। বিতে দেখো, এখানে গ্যাস শূন্য, এখানে সলিড দেখে শূন্য, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড একটা আছে, তার মানে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। ডান পাশে যেহেতু গ্যাস বেশি আছে, তুমি যদি এটাকে চাপ দাও তাহলে হচ্ছে বামে সরে যাবে। বাকিটা চেক করব, যেমন এটা উল্টা কাহিনী ঘটবে, এটা +1 আছে আর এদিকে 0 আছে, তাহলে এটা চাপ দিলে ডান দিকে যাবে। এটা কি অবস্থা? +1 আছে আর হচ্ছে +3 আছে, 3 আর 1 এ 4 আর 2, তাহলে এটাও চাপ দিলে ডান দিকে যাবে, শুধুমাত্র বি হচ্ছে চাপ দিলে বামে যাবে। বি দণ্ডে প্রথমে কি উৎপন্ন হবে? এটা হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজের সাথে রিলেটেড একটা কোশ্চেন। এখানে অ্যাকোয়াস নিছি, তো অ্যাকোয়াস নেওয়ার কারণে যেমন সোডিয়ামের আয়ন থাকে, হাইড্রোজেনের আয়নও কিন্তু থাকে, আশা করি পড়ছো তোমরা এটা। কিন্তু সক্রিয়তা সিরিজের কারণে হাইড্রোজেন আগে উৎপন্ন হয়ে যায়, সোডিয়াম আর উৎপন্ন হইতে পারে না। সোডিয়াম ওই যে লাস্টে এখানে ওই সোডিয়ামটা OH এর সাথে মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে আর কি। পানির এই যে পানির যে OH থাকে এটার সাথেও মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে। ওকে, এটা তো একদম ডিরেক্ট একটা ম্যাথ। বন্ধন শক্তি দেওয়া আছে এদের, জিজ্ঞেস করছে ডেল এইচ এর মান কত। তো ডেল এইচ এর মান বের করার জন্য আমাদের এই যে বিক্রিয়কের বন্ধন শক্তি, বি লিখলাম আমি সংক্ষেপে, এটা থেকে বাদ দিতে হয় উৎপাদের বন্ধন শক্তি। তাহলে বিক্রিয়কেরটা কত? কে আছে বিক্রিয়কে? কার্বন আর হাইড্রোজেন আছে, তাহলে হচ্ছে 414। আর কে আছে? ক্লোরিন। ক্লোরিন দুইটার কত? 244। সো এই একটা বন্ড ভাঙছে, মানে এই দুইটা বন্ড ভাঙছে এখানে। আর বন্ড তৈরি হয়েছে কোনগুলা? কার্বনের সাথে একটা ক্লোরিনের। কারণ কি, ক্লোরিনটাই যে এখানে নতুন আসছে। সো কার্বন আর ক্লোরিনের হচ্ছে 326, আর সাথে কি, সাথে কোনটা? HCl, HCl এর হচ্ছে 431। ওই তো, হিসাব নিকাশ করলে দেখবা যে উত্তর আসতেছে এই যে ডি। এই যে দেখছো একটা জিনিস, আমি কিন্তু হাতটা এই যে এইদিকে চলে গেছিল, এরপর দেখি যে কি ব্যাপার, এটা একটু অন্যরকম লাগতেছে কেন দেখতে। জুল পার মোল, কোয়েশ্চেনে সবগুলো ডাটা কিলো জুল পার মোলে দেওয়া না। ট্র্যাপ কিন্তু, হঠাৎ করে তুমি দাগাতে যে ইচ্ছা করবে যে বিটা দাগাইতে, আমারও চলে গেছিল এরকম হাতটা, এরপর দেখলাম যে না, এই যে কিলো জুল পার মোল। ওকে, নিচের তথ্যগুলোর ক্ষেত্রে কোনটা হচ্ছে সঠিক? এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, দেখা যাচ্ছে 1 আর 2 হবে। হ্যাঁ, এখন হচ্ছে এটার জন্য তোমরা ট্রিক মনে রাখতে পারো, আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। অনেকে হচ্ছে এটা এইভাবে ইউজ করো, কারো যদি মনে থাকে আলাদা ভালো কথা। এই যে লিকে কানা, হ্যাঁ, এটা ইন্টারেও অনেক কাজে দেয়। তড়িৎ রসায়ন একটা চ্যাপ্টার আছে, ওইখানে সব এই যে কারেন্ট নিয়ে কথাবার্তা, সক্রিয়তা নিয়ে কথাবার্তা। ম্যাগাইভার এলো, এই যে যেন ফিরে সোনা পাবে হায়, কোথাকার হাজি আজি, এই যে পিটাবে আমায়। এই টেকনিকটা ইউজ করে এটা হচ্ছে যে ধাতুর যে সক্রিয় সিরিজটা আছে না, এটা মনে রাখা যায়। লিকে কানা বলতে হচ্ছে লি লিথিয়াম পটাশিয়াম, কা মানে হচ্ছে ক্যালসিয়াম, না সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে অ্যালুমিনিয়াম, যেন জিঙ্ক, ফিরে আয়রন, সোনা এই যে এসএন টিন, পাবে লেড, হ্যাঁ, হাই হচ্ছে হাইড্রোজেন, কোথাকার কপার, হাজি হচ্ছে এই যে মার্কারি, আজি হচ্ছে সিলভার, তারপর হচ্ছে পিটাবে প্লাটিনাম, তারপর হচ্ছে আমায় হচ্ছে গোল্ড। সো এখানে কি বলছে দেখো, যে সিলভার আয়নের পূর্বে গোল্ড আয়ন বিজারিত হয়। মনে রাখবা, এখানে আমি যত বাম থেকে যে ডানের দিকে যাচ্ছি, তত হচ্ছে এই যে এদের যে আয়নগুলা রিয়েক্ট করার টেন্ডেন্সি হচ্ছে বাড়বে। মানে আমার এখানে সিলভার প্লাস আছে আর গোল্ড 3+ আছে, এই দুইজনের মধ্যে যে হচ্ছে পরে আছে সে আগে হচ্ছে এখানে বিক্রিয়া করতে পারবে, তার মানে প্রথম কথাটা একদম ঠিক আছে। থার্ডটা যে ভুল সেটাও একটু চেক করে নি। ফেরাসের পূর্বে জিঙ্ক 2+ বিজারিত হবে। দেখো আমাদের হচ্ছে আয়রন কই আছে, এই যে আয়রন এটা, আর জিঙ্ক কি, এই যে এটা। দেখো অবশ্যই আমরা কি বললাম, যে যত ডানে থাকবে সে আগে বিজারিত হবে বা সে আগে রিয়াকশন করবে। সো কোনোভাবে হচ্ছে আমাদের এখানে এটা উত্তর হবে না, মানে 3 হবে না, 1 হবে আর হচ্ছে 2 হবে। বাকিটা দেখো 2 নম্বর তুমি পারো আর না পারো, এটা হচ্ছে অপশন দেখে বুঝে যায়, যেহেতু 3 উত্তর হবে না, 1 আর 2 হবে। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় এগুলো স্কিপ করে যাই, বোর্ডে কিন্তু দেখা যায় যে একটা কোয়েশ্চেন চলে আসে, উত্তেজক পদার্থ।
ভিনেগার কোন অ্যাসিড থেকে তৈরি করা হয়? অবশ্যই হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট, এটা ভিনেগারের সংজ্ঞা আসে ইন্টারে। তো ভিনেগার নিয়ে আলাদা চ্যাপ্টারই আছে, কর্মমুখী রসায়ন আছে এখানে, মানে ভিনেগার নিয়ে অনেক কথাবার্তা। এইচএসসি তেও রেগুলার কোয়েশ্চেন আসে। মানুষের রক্তের পিএইচ কত? কেমিস্ট্রিতেও লাগবে, বায়োলজিতেও লাগবে, যদি ভবিষ্যতে মেডিকেল সায়েন্স ফার্মেসি এগুলো নিয়ে পড়াশোনা করো তখন এটা লাগবে। তো এটা পরীক্ষার জন্য না হোক, নিজের ব্যাপারে নিজে জানার জন্য হইলো এই ভ্যালুটা যাতে তোমার মনে থাকে, ঠিক আছে, যে তোমার শরীরে যে রক্ত আছে এটার পিএইচটা কত। অ্যালডিহাইড গোত্রের সাধারণ সংকেত কি? এই যে এটা থাকবে, সাথে সিএইচও থাকবে। সি ডাবল এইচ দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে অ্যাসিড। ওইচ দেখে বুঝতে পারি আমরা কি এটা হচ্ছে অ্যালকোহল। এটা দেখে কি বুঝতে পারি? এটা কিছু হয়নি, ঠিক আছে। ওকে, চলো সামনের দিকে যাই। আহ 4 কার্বন যুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিদ্যমান যার সংকেত হচ্ছে এটা, ঠিক আছে, মানে বুঝে যাচ্ছে CnH2n, এটা হচ্ছে একটা অ্যালকিন। উদ্দীপকের যৌগ থেকে অ্যালকেন প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? নিকেল চূর্ণ। ওই যে আছে না, আমরা যখন অ্যালকিন থেকে, এই যে ধরো 4 কার্বন বলছে তো, তার মানে হচ্ছে C4H8। C4H8 থেকে যখন তুমি C4H10 বানাবা, মানে যখন তুমি হাইড্রোজেন অ্যাড করো, খালি হাইড্রোজেন অ্যাড করলে হয় না, নিকেল চূর্ণ দেওয়া লাগে। আনসার হচ্ছে বি, ঠিক আছে। ওকে, তারপর কি আছে আমাদের? 4 কার্বন যুক্ত একটি, ওই যে একই কোয়েশ্চেনের, উক্ত যৌগটি শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই কোয়েশ্চেনটা খুবই ভালো লাগছে। এটা দেখে এক মুহূর্তের জন্য আমারও মনে হয়েছে আরে এটা তো মনে হয় উত্তর হবে, হঠাৎ করে দেখে। কারণ কি, আমরা জানি যে ব্রোমিন ইউজ করা হয় আর পারম্যাঙ্গানেট ইউজ করা হয়। হঠাৎ করে দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা তো আনসার হইতে পারে, কিন্তু না। আমাদের অ্যাকচুয়ালি কিন্তু বইতে যেটা আছে, এটা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয়। তো অনেকে হচ্ছে 1 2 মনে হয় এটা দাগাইতেও পারো, বাট কারেক্ট আনসার হচ্ছে এ হবে। অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া, যে অসম্পৃক্ততার পরীক্ষা বইতে যেটা আছে। ক্যালসিয়াম কার্বাইডে পানি যোগ করলে কি পাওয়া যায়? এই যে এটা বইতে আছে। এবং এইটাও ইন্টারে, মানে এইচএসসি তে বোর্ড কোয়েশ্চেন আসে এরকম একটা কোয়েশ্চেন। ভাইয়া কেন বারবার হচ্ছে যে ইন্টারের কথাটা বলতেছি, কারণ আমাদের কেমিস্ট্রিতে অনেক এরকম চ্যাপ্টার আছে, টপিক আছে, যেগুলো সরাসরি রিলেশন ইন্টারের চ্যাপ্টার বা টপিক গুলোর সাথে আছে। সো এগুলো কেন ভালো মতো আমরা পড়বো না বলো? যদি একবার পড়লে ভবিষ্যতে কাজে লাগে। পেয়ে যাবো হচ্ছে আমরা ইথাইন। কারেক্ট আনসার হবে সি। ব্লিচিং পাউডারের ক্ষেত্রে কি প্রযোজ্য? ব্লিচিং পাউডার হচ্ছে রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এই যে এইটা আর কি। OCl থাকে মাঝখানে, আবার থাকে Cl, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। রঙিন দাগকে বর্ণহীন করে, আর রং বর্ণহীন করে দেখেই তো নাম হচ্ছে বিরঞ্জক, ঠিক আছে। কারেক্ট আনসার হচ্ছে 1 2 3। তারপর এক্স যৌগের পলিমার কোনটা? এক্স যৌগ কোনটা? দেখো, বলছে যে পি সম্পৃক্ত যৌগের মধ্যে সবচেয়ে কম কার্বন বিশিষ্ট যৌগ। সবচেয়ে কম কার্বন বিশিষ্ট যৌগ এটা তো হয় হচ্ছে আমাদের মিথেন, তাই না? এই যে একটা কার্বন যদি থাকে, তো এখানে কি করতেছি, এটা হচ্ছে আমাদের মিথেন। এটা দেখো, এই যে সোডা লাইম দিয়ে বিক্রিয়া করছি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। এটা কিন্তু জৈব রসায়ন থেকে আসা বেশ ভালো একটা কোয়েশ্চেন। আমাদের কিন্তু উদ্দীপক এসএসসি তে এইভাবে দিয়ে দেয়। তো বেসিক্যালি ও ছিল একটা অ্যাসিড, এই যে C3C ডাবল এন। এবং কি হয়, এই যে কার্বন সংখ্যা একটা কমে, এটা ছিল কার্বন 2, এটা হয়ে গেছে কার্বন 1। আর এখানে কে, এখানে কই, আমরা আসছি জেড পর্যন্ত, ওয়াই। ওকে জারণ করছি। জারণ বেসিক্যালি এই যে আমাদের অ্যালকোহল আছে না, CH2OH, এই অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যায় এই অ্যাসিডটা। আর তখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলে পাওয়া যায় মিথেন। আর শুরুতে পানি এড করছি, অ্যালকোহল পাইছি কারোর সাথে পানি এড করে, তাহলে সেটাকে অ্যালকিন। অ্যালকিনের সাথে পানি এড করলে আমরা পেয়ে যাই হচ্ছে অ্যালকোহল। দেন অ্যালকোহলকে জারণ করলে পাই অ্যাসিড, অ্যাসিডকে ডিকার্বক্সিলেশন করলে আমরা পাই মিথেন। তো জিজ্ঞেস করছে এক্স যৌগের পলিমার কোনটা? এক্স হচ্ছে ইথিন, ইথিনের পলিমার কে? পলিথিন। ওকে, তারপর কি অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে পি যৌগ? পি যৌগ আমরা একটু আগে দেখছি হচ্ছে CH4। CH4 কে যদি তুমি অনেক 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 বেশি ক্লোরিনেশন করো, মানে টোটাল 4 বার করা লাগে, 4 বার করা হলে সবগুলা হাইড্রোজেন মুছে যায়, মানে চলে আসে CCl4। এই তো আমাদের হচ্ছে পড়া শেষ। আমরা চলে আসছি হচ্ছে এবার রেজাল্টে, ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের এই রেজাল্ট যেটা, সেটা হচ্ছে এবার দেখবো। ওকে, কতজন পরীক্ষা দিচ্ছে সারা বাংলাদেশে? হচ্ছে তোমরা প্রায় হচ্ছে, মানে সংখ্যাটা আমার এক্সাক্ট খেয়াল নাই, 50 60 হাজারের মতো তোমরা পরীক্ষা দিচ্ছ, এরকম হবে সংখ্যাটা, ঠিক আছে। মানে বেশ হিউজ একটা সংখ্যা কিন্তু। ওকে, বাকি যে কোয়েশ্চেন গুলো আছে সবগুলো কিন্তু তোমরা হচ্ছে কিভাবে রেজাল্ট দেখতে হবে, কি করতে হবে, সেটা হচ্ছে ভাইয়া বলে দিব। ওকে, আচ্ছা, ফার্স্ট হচ্ছে তোমাদের সাথে এখানে কিছু ডেটা শেয়ার করি, একটু কিছু তথ্য শেয়ার করি। যেমন হচ্ছে আমি হচ্ছে রেজাল্টে যাব, তার আগে একটু কিছু কথা বলে নিই, যেহেতু এতক্ষণ তোমরা অপেক্ষা করছোই। আমরা তো টোটাল হচ্ছে যে 500 জন, হ্যাঁ 500 জনের হচ্ছে আমরা আজকে এখন মেরিট লিস্ট শেয়ার করব। পিছনের থেকে শুরু করব আমরা, সামনের দিকে যাব। তোমরা যদি কেউ আমাদের সাথে থাকো তখন বলে দিবা যে হ্যাঁ ভাইয়া আসি। হ্যাঁ, আমি হচ্ছে কমেন্ট চেক করতেছি। ওকে, তো আমাদের এই 500 জনের মধ্যে কথা ছিল যে প্রথম 5 জনকে আমরা হচ্ছে 10,000 টাকা করে হচ্ছে মেধাবৃত্তি দিব, রাইট? এই যে কেমিস্টারের, যেটা তোমরা জানো। কিন্তু টোটাল হচ্ছে প্রথম 5 জন না হয়ে সেটা হয়ে গেছে প্রথম 9 জন। মানে ওই যে দেখা গেছে প্রথম 1 নাম্বার পাওয়া বেশ কয়েকজন হয়ে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা দেখি, তোমরা বলতে পারো নাকি হায়েস্ট মার্কস কত উঠছে? হায়েস্ট মার্কস কত উঠছে বলো?
তোমাদের মানে কে কত পাইছো বা কার আইডিয়া কত, কি মনে হয় হায়েস্ট কত উঠছে? পরীক্ষা তো ছিল হচ্ছে আমাদের 100-তে, তো 100-এর মধ্যে হচ্ছে কত উঠছে হায়েস্ট মার্কস? আচ্ছা, 100 বলতেছো অনেকে। আচ্ছা, অনেকে হচ্ছে 80-90 ঘরে বলতেছো। হায়েস্ট উঠছে হচ্ছে 98.75। মানে হচ্ছে যে ফার্স্ট হয়েছে ও হচ্ছে জাস্ট একটা এমসিকিউ ভুল করছে, জাস্ট একটা এমসিকিউ ভুল করছে। তোমরা তো জানোই যে নেগেটিভ মার্কিং ছিল আমাদের। হ্যাঁ, ওকে। তো দেখো, রেজাল্টে যাওয়ার আগে লাস্ট একটু কথা কিছু বলে নেই, যে তোমাদের হচ্ছে এই দেশব্যাপী 77টা শাখা কিন্তু আমাদের মডেল টেস্ট শুরু হচ্ছে আগামী 5 নভেম্বর থেকে। আশা করি এটা জানো যে, এবং এখানে কিন্তু তোমাদের টোটাল বিশ্বভিত্তিক 12টা কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হবে। আশা করি এই কোয়েশ্চেন ব্যাংক গুলোতে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন বা আমাদের নিজেদের দেওয়া কোয়েশ্চেন, তোমাদের বইয়ের কোয়েশ্চেন সব মিলে যা আছে তোমার প্রিপারেশনের জন্য যথেষ্ট হবে। যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য কিন্তু ইংলিশও ম্যাটেরিয়াল থাকবে, মানে সব ক্লাস পরীক্ষা ম্যাটেরিয়াল সব ইংলিশে। আমরা জানি যে ইংলিশ ভার্সন যারা, তাদের জন্য একটু সুযোগ কম থাকে, তো প্রয়োজন মতো বই পাও না, পরীক্ষা দেওয়ার সুযোগ পাও না। তো সবকিছু কিন্তু উদ্ভাসে তোমাদের জন্য ইংলিশেও থাকবে। তারপর হচ্ছে সর্বমোট 42টা পরীক্ষা থাকবে, আর 42টা পরীক্ষার সাথে 42টা সলিউশন মুখ থাকবে মডেল টেস্টে। তারপর হচ্ছে যে তোমাদের জন্য 7টা ফাইনাল সলিউশন ক্লাস দেওয়া হবে অফলাইনে। মানে এই যে পরীক্ষার পাশাপাশি সলিউশন ক্লাস থাকবে হচ্ছে 7টা। আর এই যে আমরা হচ্ছে এগুলা একদম নতুন এডিশন, যে 200টা প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস। তার মানে এসএসসি তে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর উপর 200টা কোয়েশ্চেন ব্যাংক মাস্টার ক্লাস সব সাবজেক্টের। তো তোমার যদি কোনো সাবজেক্টে গ্যাপ থাকে বা ভুলে যাও, তাহলে তুমি হচ্ছে তোমার আইডিতে লগ ইন করে মাস্টার ক্লাস আছে, এসএসসি মাস্টার ক্লাস, সেখান থেকে তুমি দেখে নিতে পারবা। যখন যেটা ভুলে যাও সেটা তুমি ওই টপিকটা ভুলে যে গেলে দেখে নিতে পারবা, রিভিশন দিতে পারবা। তারপর হচ্ছে সার্বক্ষণিক কিউএনএ সেবা। কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, আমাদের কিউএনএ সার্ভিস আছে, এখানে জিজ্ঞেস করলেই হবে, তুমি হচ্ছে যে সলিউশনটা সেটা হচ্ছে পেয়ে যাবা। তো দেখো, তোমাদের হচ্ছে এই যে সবগুলা খাতা সেন্ট্রালি মূল্যায়ন করা হয়। খাতা তুমি হচ্ছে একদম বোর্ড পরীক্ষার মতো যেভাবে অ্যাকচুয়ালি আমরা খাতা দেই, সেটা হচ্ছে যে তুমি এখানে খাতা সাবমিট করবা, খাতা হচ্ছে দেখে দেওয়া হবে, এবং তোমার কাছে আবার খাতাটা ফেরত দেওয়া হবে। তারপর তুমি কিন্তু চাইলে রিচেক করতে পারবে, ওই যে যেটাকে তোমরা খাতা চ্যালেঞ্জ করা বলো, সেই খাতা চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে মডেল টেস্ট তুমি করতে পারবা। তো হচ্ছে প্রত্যেকটা কাজ, মানে প্রত্যেকটা পরীক্ষা দেওয়া এন্ড হচ্ছে যে সেটার সমাধান পাওয়া পর্যন্ত সবকিছুর সলিউশনে কিন্তু থাকবে। তারপর দেখো, এই যে তুমি যখন রেজাল্ট পেয়ে যাবা, ইনফ্যাক্ট এটা বলে দিই, আজকের রেজাল্টটা হচ্ছে তুমি এরকম তোমার যে নাম্বারটা সেটা কিন্তু এভাবে পেয়ে যাবা, যে 100-তে কত পাইছো, তোমার মেরিট পজিশন কত, কারেক্ট কত, ভুল কত, এগুলো কিন্তু তুমি এইভাবে পেয়ে যাবা। সো অটো এসএমএস এর মাধ্যমে কিন্তু মডেল টেস্টেরও প্রত্যেকটা রেজাল্ট তোমার কাছে চলে যাবে। আর এই যে অ্যানালাইসিসও দেখা যায় যে কোনটা হয়েছে কোনটা হয় নাই, ভুল কত, সবকিছু। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যেটা, এই যে তোমরা যতজন আমাদের সাথে কেমিস্ট্রি পরীক্ষা দিছো, মোটামুটি এরকম সংখ্যক মানুষ সারা দেশ থেকে কিন্তু আমাদের সাথে মডেল টেস্টে যুক্ত থাকে প্রত্যেক বছর। এই জন্য সুবিধা যেটা হয়, যে তুমি নিজের স্কুলে হয়তো তুমি ফার্স্ট সেকেন্ড বা টপ 100-এর মধ্যে আছো, বা টপ 50-তে আছো, টপ 10-এ আছো, কিন্তু এখানে তোমার জানার সুযোগ হবে হচ্ছে তুমি সারা দেশের মধ্যে তোমার অবস্থাটা কেমন সেটা। ঠিক আছে? যেমন হচ্ছে যে তুমি এখানে 2টা মেরিট লিস্ট পাবা। একটা হচ্ছে ব্রাঞ্চে, তুমি ধরো চট্টগ্রাম ব্রাঞ্চে, সেখানে তোমার মেরিট কেমন সেটা জানতে পাবা। আর হচ্ছে যে তুমি সেন্ট্রালে, মানে সারা দেশে তোমার মেরিট পজিশন কত সেটা হচ্ছে তুমি জানতে পারবা। তো আমি হচ্ছে, আমার তো স্কুলের রেজাল্ট বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো এই কারণে স্কুলের যে রেজাল্টটা সেটা ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ছিল আর কি। তো আমি তখন হচ্ছে ব্রাঞ্চে, এই যে আজিমপুর ব্রাঞ্চে মডেল টেস্ট দিছিলাম, এসএসসি মডেল টেস্ট। সেখানে আমার পজিশন আসছিল হচ্ছে 1, আর সেন্ট্রালে মেরিট পজিশন আসছিল এরকম 2টা 1। কারণ আমি বুঝছিলাম যে না, ঠিক আছে, আমি হয়তো আমার স্কুল বা এই যে আমার ইয়েতে ঠিক আছে একদম ফার্স্ট, কিন্তু সারা দেশের মধ্যে আমার থেকে ওকে মডেল টেস্টে আরো 10 জন বেশি ভালো করছে। সো এই যে পজিশন দেখে কিন্তু একটা কনফিডেন্স চলে আসে যে না, ঠিক আছে, আমি অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষায়, যেহেতু এখানে এতজনের মধ্যে 11 পজিশন আসছে, কিছু না কিছু ভালো একটা করতে পারবো। তো সেটা একটা মোটিভেশন হিসেবে কাজ করে। ওকে, চলো তাহলে সামনের দিকে যাই এবার। আর হচ্ছে তোমাদের জন্য এই যে দেখো, যারা হচ্ছে দেশ সেরা মেধাবী থাকবে আমাদের জন্য, তাদের জন্য কিন্তু এই যে সর্বমোট 2,34,000 টাকার মানে মেধাবৃত্তি। তো আমার হচ্ছে এগুলোর মধ্যে বেশ কয়েকটা আর কি পাওয়ার সুযোগ হয়েছিল আমাদের সময় আর কি। রেজাল্টের পর একসাথে যেটা সেটা দিত, মানে এই যে মেধাবৃত্তি একদম ফাইনাল যেটা সেটা দিত। ওই পরীক্ষা ওয়াইজ আলাদা তখন আমাদের সময় ছিল না, এটা কিন্তু এখন আছে আর কি। ঠিক আছে? তো দেখো, পরীক্ষা ওয়াইজ আলাদা আছে, আবার হচ্ছে ফাইনালিও আছে। মানে আজকে যেমন হচ্ছে কেমিস্ট্রির জন্য দেওয়া হচ্ছে, সেইটার জন্য দেওয়া হবে। আর হচ্ছে তোমাদের জন্য কিন্তু কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। এটা হচ্ছে তোমরা ব্রাঞ্চেও করতে পারবে, আবার অনলাইনেও কিন্তু হবে। তোমরা হচ্ছে যে যে ব্রাঞ্চে সেখানেও করতে পারবে, এই যে ডেট গুলা দেওয়া আছে, তুমি তোমার ব্রাঞ্চে যোগাযোগ করে ডেট টাইম এগুলো জেনে নিতে পারবা, যে কোন দিন কোন সাবজেক্টে ক্লাস হবে। আর অনলাইনেও কিন্তু এটা হবে, ইংলিশ ভার্সন বিকাল 3টার সময়, আর বাংলা ভার্সন হচ্ছে সন্ধ্যা 6টায়।
ওকে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা কেউ যদি আমাদের সাথে আর্টস কমার্সের থেকে থাকো, তারাও কিন্তু এই যে তোমাদের জন্য 9টা বিষয়ের পরীক্ষার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। তো মডেল টেস্ট এমনি যেহেতু হচ্ছে এটা সায়েন্সের জন্য, অভ্যাস মেনলি সায়েন্স ফোকাসডই, বাট ওই যে যে সাবজেক্ট গুলো হচ্ছে তোমাদের পরীক্ষা দেওয়ার মতো, সেগুলো কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে, আর্টস কমার্স, তারপর যারা মাদ্রাসা বোর্ডের তারাও। ওকে। আচ্ছা, আর হচ্ছে এই যে দেখো, সুবিধাজনক 6টা ব্যাচ টাইম থাকবে তোমাদের। 25 অক্টোবর পর্যন্ত হচ্ছে 1000 টাকা ছাড় আছে। আর যারা আমাদের প্রিভিয়াস উদ্ভাসিয়ান, মানে প্রিভিয়াস উদ্ভাসের কোনো না কোনো কোর্সে ছিল, তাদের জন্য হচ্ছে আরো 1000 টাকা ছাড়। তার মানে হচ্ছে টোটাল 9000 টাকা। তো যারা প্রিভিয়াস উদ্ভাসিয়ান তারা হচ্ছে 7000 টাকায় 25 তারিখের মধ্যে ভর্তি হতে পারবা। আর ব্যাচ টাইমটা কেন ইম্পর্টেন্ট? ব্যাচ টাইম অনেকগুলো রাখা হয়েছে, ঠিক আছে, বাট দেখা যায় যে তুমি যদি দেরি করো তখন তোমার সুবিধাজনক ব্যাচ টাইমটা পাবা না। হয়তো তোমার স্কুলের পরীক্ষা থাকতে পারে, হয়তো অন্য কারো কাছে আলাদা মডেল টেস্ট দিতে পারো, বাসায় স্যার আসতে পারে, বিভিন্ন কাজ থাকতে পারে। তো নিজের সুবিধাজনক ব্যাচ টাইম তুমি হচ্ছে এই যে 25 তারিখের মতো, মানে যত আগে ভর্তি পাবো ততই তোমার জন্য আর কি সুবিধা হবে। বাকিটা ওই তো 6টা ব্যাচ টাইম থাকবে আলাদা আলাদা, তুমি যে কোনো টাইমে ভর্তি হতে পারবা। এই তারিখের মধ্যে ভর্তি হলে আর কি ডিসকাউন্টটা থাকবে। ওকে, এটাই বলার ছিল। চলো এবার তাহলে আমরা চলে যাই আবার আমাদের রেজাল্টে। আমি শো করা শুরু করলাম। আমরা শুরু করতেছি হচ্ছে লাস্ট থেকে, ঠিক আছে? যেমন এই যে এখানে দেখো, দেখতেছি 501 নাম্বার, কিন্তু সেন্ট্রাল মেরিট কিন্তু আসছে 482। কতজন পাইছে একসাথে দেখছো? মানে যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে কিন্তু ঢাকার না, সে হচ্ছে ঢাকার বাইরের। 98.75। ইনফ্যাক্ট আমার যতদূর খেয়াল আছে, প্রথম 10 জনের মধ্যে বেশ বড় একটা সংখ্যা হচ্ছে, হ্যাঁ, ঢাকার বাইরের, আমাদের ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিচ্ছে। ওকে। ওকে, এবার দেখো, আমরা তাহলে এখানে দেখো, কারো যদি এখানে নাম থাকে বলতে পারো। যেমন এখানে আমরা বিভিন্ন স্কুল দেখতেছি, হ্যাঁ, অনেককেই দেখতেছি। কেউ যদি আমাদের মধ্যে থাকো আর কি, সামি, হাসুন, সূচনা, আনা আছে, রুদ্র, নরিন, মুমু, কেউ যদি থাকো তাহলে বলতে পারো। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে এবার সামনের দিকে যাই। আমরা কি দেখলাম? 487 পর্যন্ত। ওকে, এবার হচ্ছে 486 থেকে 472। এবং এদেরও সবার মেরিট পজিশন এই যে অলমোস্ট সেম। এই যে এতটুকু পর্যন্ত 482 যে শুরু হয়েছে মেরিট পজিশন, এই এতটুকু পর্যন্ত সেম, এখান পর্যন্ত হচ্ছে সেম। কারণ কি, মানে ওরা সবাই অ্যাকচুয়ালি একই নাম্বার পাইছে, তাই হচ্ছে ওদের যে মেরিট পজিশন সেটা সেম। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি হৃদয় আছে, নাফিম, সামি, সাবিত, আনাস, তন্নি, নাকিব, দাইয়ান, মাইশা, নিশাদ, সাবিকুন নাহার, চিন্ময়, তিথি, সেরা তালুকদার, ইফাত। ওকে। হ্যাঁ সঞ্জিস আছে। ব্যাচ টাইম ভর্তি হওয়ার পর তুমি চেঞ্জ করতে পারবা, কিন্তু সেটা যদি তোমার যে ব্যাচে চেঞ্জ করতে যাচ্ছ সেখানে যদি সিট খালি থাকে সেটার উপর। ওকে। মার্ক কত নাম্বার, এটা হচ্ছে যে সবাইটা আলাদা বলা একটু বুঝতে পারতেছো টাফ এখানে, বাট তুমি তো তোমারটা আলাদা এসএমএস এ পাবাই। আমি বলে দিই যে যে হচ্ছে, যারা হচ্ছে একসাথে এই যে 482 যারা হয়েছে, লোয়েস্ট মানে 500-র মধ্যে লোয়েস্ট যে মার্কসটা হয়েছে সেটা হচ্ছে 83.75। তার মানে বুঝতে পারছো কি পরিমাণ কম্পিটিশন হয়েছে? মানে বুঝে যাচ্ছে, এই 100 থেকে শুরু করে 83.75 যা হওয়ার এর মধ্যে হয়েছে। এই যে 100 থেকে শুরু করে এই 83.75, হায়েস্ট, এটা হায়েস্ট 100 না ধরি, যেহেতু একটু কম উঠছে, 98.75। এই একটুকের মধ্যে কিন্তু 500 জন চলে আসছে। তো তোমরা অনেকেই কিন্তু অনেক ভালো করছো, কেউ হচ্ছে 80-র উপরে পাইছো, 75-এর উপরে পাইছো, সেগুলো ভালো নাম্বার। বাট ওই যে যেটা হচ্ছে অনেকে পরীক্ষা দিচ্ছে, তো এই জন্য নাম্বারের গ্যাপটা কমে গেছে, সেম নাম্বার পাওয়া অনেক মানুষ চলে আসছে। ওকে, আমরা কোন পেজে ছিলাম? আমরা হচ্ছে, হ্যাঁ, লাস্টে এই পেজ দেখছি। এবার এই পেজ দেখি। মিতু, তারপর হচ্ছে শাফিন, সাবিত, তারপর হচ্ছে আঞ্জুম, প্রিয়ম, সামিত, জিৎ, রামিশা, রিজওয়ান, সামিরা, তামিম, তাহসান, মিগদাদ, রাতুল। তো এরা সবাই দেখা যাচ্ছে 457 হয়েছে। যারা যারা আছে আমাদের সাথে, একটু কষ্ট করে কমেন্টে রেসপন্স করতে পারো, ঠিক আছে, যে আসি আমি। হ্যাঁ। ওকে। কতজন পরীক্ষা দিচ্ছে? এই যে 50 থেকে 60 হাজারের মতো আনুমানিক এরকম একটা সংখ্যাই হবে। আচ্ছা, তারপর ইরফান, মেহনাব, নিহান, এটা আমরা কিসে চলে আসছি যে এখন আস্তে আস্তে মেরিট কমতেছে। তাও কমলেও দেখছো সেম নাম্বার, হ্যাঁ, নেগেটিভ মার্কিং থাকার পরও সেম নাম্বার আমরা কতজন পাইছি, রাইট? ওকে, দেখো কেউ যদি থাকো বলতে পারো। আমি দেখতেছি সৈকত বলছে আছে, সৈকত দাস অপু বলছে আছে। ওকে, চলো সামনের দিকে যাই। তারপর আমরা চলে আসলাম এখন এই যে এখনো 431-এ আছি। মানে আমরা মানে দেখছো, মানে নাম্বারের ডিফারেন্স এত কম পরিমাণ হয়েছে, অনেকটা মেডিকেল রেজাল্টের মতো। মেডিকেলের যখন রেজাল্ট দেয় তখন কিন্তু এরকমই হয়। ওই দেখা যায় যে 0.25, 0.50, 0.25 এর জন্য কারো কারো মেরিট অনেক পিছিয়ে চলে আসে। কেউ হয়তো ঢাকার কোনো একটা মেডিকেল পায় না, এরকম আর কি। এত কম্পিটিটিভ এক্সাম। ওকে। আচ্ছা, অনেকেই দেখি এখন রেসপন্স করতেছে, আমাদের সাথে আসো। তানভীর বলছে, তারপর হচ্ছে ওয়ার্না বলছে। ওকে, চলো সামনের দিকে যাই। এরপর হচ্ছে আমরা এখনো 400-র মধ্যেই আছি, হ্যাঁ। এই যে এগুলো হচ্ছে সবাই 418, এই দিকে একটু কম পাইছে, হ্যাঁ, 418।
এই যে 418 একটু, হ্যাঁ সংখ্যা, এই যে এই মেরিট পজিশনের একটু কম আছে। তারপর হচ্ছে 401, এই যে আমরা মোটামুটি প্রথম 100 জন, মানে লাস্টের দিকের 100 জন, যারা 500 জনের মধ্যে, এই 100 জনের কথাবার্তা আমাদের শেষ। এবং প্রচুর কিন্তু তোমরা ঢাকার বাইরের, ঢাকার তো আছোই, হ্যাঁ, কিন্তু ঢাকার বাইরের আমি অনেক দেখতে পারতেছি, যেটা কিন্তু খুব ভালো একটা কথা, মানে খুব ভালো একটা ব্যাপার। তার মানে পড়াশোনা এখন আর ঢাকা কেন্দ্রিক বা সেন্ট্রালাইজড এরকম কিছু নাই, ঢাকার বাইরে থেকে অনেক অনেক ভালো রেজাল্ট করতেছে and সেটা সম্ভব। ভেরি গুড, ব্যাপারটা খুবই ভালো। আচ্ছা, তো তারপর দেখতেছি আমরা এখানে বাকিদেরটা, প্রত্যয় আছে, নুসাইব আছে, সাবেক, সোয়াদ, সাহিম, ইস্পা, আরিয়ান, মাশরাফি, তারপর হচ্ছে নুসরাত, সাদাফ, প্রতীতি, সামিন, সুমাইয়া, রাফাত, রিসাল। ওকে, আসো আমরা সামনের দিকে যাই। তোমরা তো এসএমএস এ পেয়ে যাবা, বাট নিজের নামটা যদি দেখো তাহলে হচ্ছে একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর ইন দ্য মিন টাইম যদি কোনো কোয়েশ্চেন থাকে, ভাইয়াকে আনসার দিয়ে দিতে পারো। ওকে ওকে, চলো তাহলে আমরা নেক্সট নামগুলোর দিকে যাই, পরের পেজে যাই। আমি সবগুলো এখনই হচ্ছে একটু অল্প অল্প করে রাখবো, তোমরা যাতে দেখে নিতে পারো, ঠিক আছে? আর রেজাল্ট তোমরা নিজেরা কিভাবে দেখতে পারবা সেটাও ভাইয়া শেয়ার করে দিব। ওকে, তারপরে তাহলে নেক্সটে আমরা কোথায় আছি এখন? সেন্ট্রাল মেরিট 352। ওই যে এই 352, আমরা এখন চলে আসছি তো ধরো কত, সেই 83.75 আসছিল আমাদের, মানে লাস্টের দিকে 482 যে আছে টপ 500 এর মধ্যে ওইটা। তার মানে এখন পর্যন্ত খুব একটা নাম্বারের ডিফারেন্স কিন্তু হয়নি, অল্প অল্প করেই হয়েছে, হ্যাঁ। ওকে, তারপরে পেজে আসলাম আমরা। এখানে হচ্ছে আমরা এখন চলে আসছি মেরিট 324 পর্যন্ত। মেরিট 324 পর্যন্ত তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর এই লাইভ শেষ হলে সবাই এসএমএস এ পেয়ে যাবা। ওকে, সিনথিয়াকে পাইছি, ওয়ার্নাকে পাইছি, অনেকে বলছে আছে আমাদের সাথে। ওকে, তারপরে পেজে যাই তাহলে। এখানে হচ্ছে আমরা 313 পর্যন্ত আসছি। এখানে বগুড়া থেকে আসো, ওকে। তারপর হচ্ছে বাগেরহাট থেকে আসো, কুষ্টিয়া থেকে আসো, রাজশাহী, হ্যাঁ, এই যে হলিক্রস, রাজউক, ঢাকারও আসো, বগুড়া, বাগেরহাট, মানিকগঞ্জ, মণিপুর, জামালপুর। ওকে, চলো সামনের দিকে যাই। ওকে, এখন আমরা দেখতেছি 284 মেন পজিশনের দিকে, তার মানে আমরা আরেকটু ভিতরে ঢুকলাম, আমরা আস্তে আস্তে হচ্ছে টপ 10 এর দিকে যাচ্ছি। জাবির বলছে আছে প্রাইজ মানি, এটা জেনে যাওয়া ভাইয়া। হ্যাঁ, যে যার ব্রাঞ্চ থেকে তো এটা নিতেই পারবা, কালেক্ট করে নিতেই পারবা, ঠিক আছে? কিছু কম পাবা না, এটা এতটুকু এতটুকু শেয়ার করে থাকো। বললাম তো আমাদের টপ 5 যারা, তাদেরকে 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু চলে আসছে হচ্ছে টপ 9, ওই একই নাম্বার পাওয়া মানুষজন। সো টপ 9 যারা, তারা কিন্তু হচ্ছে প্রত্যেকে 10,000 টাকা করে পাবে। ওকে, আচ্ছা তাহলে পরে পেজে যাই। এরপর হচ্ছে তামিম, নিতু, সামি। আমি একটু স্কুলগুলো দেখি, তোমরা তো নিজেদের নাম দেখতে পারতেছো। আনন্দ গভর্নমেন্ট, ওকে, বিদ্যাময়ী, তারপর হচ্ছে আইডিয়াল মতিঝিল থেকে, ওকে, ফয়জুর রহমান আইডিয়াল কুড়িগ্রাম, তারপর নূর মোহাম্মদ শেরপুর দিনাজপুর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারপর হচ্ছে গভর্নমেন্ট মুসলিম মণিপুর, বিয়াম ব্লুবার্ড চিটাগং। একদম মানে দেখতেই পারতেছে যে ভেরিয়েশনটা কত বেশি, সারা দেশ থেকে যে কত মানুষ পরীক্ষা দিচ্ছে, এই স্কুলটা দেখেই বোঝা যাচ্ছে যে এত এত ভেরিয়েশন। ওকে, তাহলে আমরা পরের পেজে যাই। এখন আমরা চলে আসছি 252, 250 দিকে চলে আসছি। আমি একটু দেখি আমার স্কুল পাওয়া যায় নাকি এখানে, অন্যগুলো তো চেক করা হয় নাই, দেখি পাওয়া গেলে বলবো। ওকে, আসো তারপর নেক্সটটায় যাই। আস্তে আস্তে আমরা এই যে 242-এর দিকে আসছি, হ্যাঁ, সামনের দিকে যাচ্ছি আমরা। রেজাল্ট হচ্ছে সবার কাছে এই লাইফটা শেষ হওয়ার পর পরই এসএমএস চলে যাবে। আর কিভাবে হচ্ছে তুমি কয়টা ভুল হয়েছে কয়টা কারেক্ট হয়েছে অ্যানালাইসিস দেখতে পারবা, সেটাও ভাইয়া বলে দিব। ওকে, রুফাইদা বলছে আছে, রুফাইদা নওরিন আছে। ওকে, তারপরে পরেরটায় গেলাম, এবং এখানে হচ্ছে 218 পর্যন্ত আসছি। ভিকারুন স্যার দেখতে পারতেছি কুষ্টিয়া থেকে আছে, খাস্তগির, চিটাগাং থেকে আছে, তাই না, বাগেরহাট, লক্ষ্মীপুর, নরসিংদী, মতিঝিল, সেন্ট প্লাসিড, তারপর হচ্ছে আইডিয়ালের থেকে আসছো, ঠাকুরগাঁও, শেরপুর। ওকে, তারপরেরটায় যাই, একটা মিস হয়ে গেছে, হ্যাঁ। আমরা এখন আসছি 208 পর্যন্ত। রাহাত বলছে 252তম। আচ্ছা, মোহাম্মদ মাশরাফি বলছে আছে। ওকে, তারপরে যাই সামনের দিকে। ফাতেমা, ফাহিম, ফারাবি, দীপা, মোরশাহা, সৌমিক, স্নেহা, রাজিন, মেঘা, সুমন, সুরাইয়া, মাহিন, সাইমা, সাইবা, সৌরভ। ওকে,
রেজাল্ট হচ্ছে আজকে লাইভ যেটা যখন শেষ হবে তখন তোমাদের কাছে এসএমএস এ চলে যাবে। হ্যাঁ, এসএমএস এর রেজাল্ট চলে যাবে। তারপর হচ্ছে পরে পেজে আসি, এখন আমরা চলে আসছি 187 পর্যন্ত। আচ্ছা, আসো আমরা একটু ভিতরের দিকে যাই এবার। এখন আস্তে আস্তে মেরিট পজিশন গুলো একটু কমা শুরু করছে। কারণ ওই যে নর্মালি এটাই হয় একটা রেজাল্টে, যত হচ্ছে যে নাম্বার কমতে থাকে তত মেরিট পজিশন হচ্ছে বাড়তে থাকে। তো এখন আমরা বেশি নাম্বারের দিকে যাচ্ছি, তো তাই একই নাম্বার পাওয়া মানুষজনের সংখ্যা একটু কমতেছে। ফার্স্ট হচ্ছে আমাদের একজনই হয়েছে, ফার্স্টের ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ ফার্স্ট আমাদের একজনই হয়েছে। যে সেকেন্ড হয়েছে, মানে সেকেন্ড দুইজন হয়েছে সেম নাম্বার পেয়ে, 97.5। 97.5 হচ্ছে দুইজন একসাথে পাইছে। ওকে, তারপরে আসি পরের পেজে। একটু রেসপন্স করো আরো কেউ যদি থাকো। সিদরাতুল মুনতাহা বলছে আছে, আরাফ আরাধ্য বলছে আছে। হ্যাঁ, এটা সেন্ট্রাল মেরিট একদম হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে আমরা 144-এ চলে আসছি। তারপরে পরে পেজে যাই। সব পেজে আসলে মানে এই যে রেজাল্টের যে ভেরিয়েশনটা, এটাই আর কি সবচেয়ে ভালো একটা ব্যাপার। এমন না যে ঢাকার সব, বা এমন না যে ঢাকার বাইরের সব, মানে প্রত্যেক পেজে দেখবে একটা মিক্সড রেজাল্ট। বিভাগীয় শহরগুলোর আছে বা হচ্ছে অন্যান্য যে স্কুলগুলো আছে সেগুলোর থেকেও আছে, খুবই ভালো ব্যাপারটা। নিজেকে জাজ করার জন্য বেশ ভালো এই জিনিসটা, আইডিয়া পাওয়ার যে হ্যাঁ পুরো বাংলাদেশের মধ্যে কেমিস্ট্রিতে আমার অবস্থা কেমন, সেটা আর কি। ওকে, তাহলে আমরা পরে পেজে যাই। আমরা এখন টপ 100 এর দিকে ঢুকে যাচ্ছি। আরিফ বলছে আছে 144। মোট এক্সাম দিছে ভাইয়া 50 থেকে 60 হাজার, এক্সাক্ট নাম্বারটা এই মুহূর্তে আমার খেয়াল নাই। প্রাইস হচ্ছে তুমি ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবা। হ্যাঁ, যে যার কাছের ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবে, পাশাপাশি তোমাকে ফোন দেওয়া হবে। টপ 500 যারা, তুমি যে ব্রাঞ্চে পরীক্ষা দিচ্ছ বা যে এলাকায় পরীক্ষা দিচ্ছ সেখান থেকে তোমাকে ফোন দেওয়া হবে তোমার প্রাইসটা কালেক্ট করে নেওয়ার জন্য। ওকে, তাহলে আমরা এখন টপ 100 এর মধ্যে ঢুকে গেলাম। টপ 100-এও দেখতেছি হ্যাঁ ঢাকার বাইরের অনেকেই আছো, অনেকে অনেকেই অনেক। ওকে, গভর্নমেন্ট ল্যাব দেখতেছি ঢাকার মধ্যে আছো। ওকে, তারপর যাই সামনের দিকে। আমরা এখন চলে আসছি 71-এ। দেখি আর কেউ আছো নাকি আমাদের সাথে। ওকে, জাহিদ পাটোয়ারি বলছে আছে। তারপরে যাই সামনেরটায়। আমরা চলে আসছি 64-এ। খাজা আজমেরি মিরপুর নাকলা মডেল স্কুল, তারপর হচ্ছে বীরশ্রেষ্ঠ, ফেনী মুন্সি আব্দুর রুফ। আচ্ছা, তারপর হচ্ছে ফেনী সেন্ট জোসেফ ঢাকা কলেজের, এখানে আবার ঢাকার অনেক স্কুলের দেখা যাচ্ছে। ওকে, সামনের দিকে গেলাম। আমরা এখন চলে আসছি টপ 50-র কাছাকাছি, 51 পজিশনের মধ্যে আসছি আমরা। জাইফা বলছে আছে, সাদিক বলছে আছে। ওকে, তারপরে পেজে গেলাম। তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে নিজের নামটা এখানে লাইভে দেখা যাচ্ছে এই জন্যই। বাকিটা তো লাইভ শেষ হলে তোমরা হচ্ছে যে আমাদের এখান থেকে এসএমএস সেটা তো পেয়ে যাবাই। ওকে, আচ্ছা। আর পাশাপাশি ভাইয়া দেখা দিব যে কিভাবে তুমি যদি চাও নিজের রেজাল্টটা আমাদের ওয়েবসাইটে যে কিভাবে দেখতে পারবা সেটাও আমি দেখা দিব। ওকে, আইডিতে যে কিন্তু সবাই হচ্ছে রেজাল্টটা দেখে নিতে পারবা। ওকে, রাকিবুল বলছে আছে। হ্যাঁ, যারা হচ্ছে টপ হয়েছে আবার বলি তাদের নাম্বারটা হচ্ছে 98.75, যে ফার্স্ট হয়েছে। আর 482 আর কি লাস্ট মেরিট আসছে 500 জনের মধ্যে, সেটা হচ্ছে 83.75। মানে জাস্ট 83.75 থেকে 98.75 এর মধ্যে সব হয়েছে। ওকে, আমরা হচ্ছে টপ 20-তে ছিলাম এখন না। এবার হ্যাঁ আমরা চলে আসছি এই যে টপ 10 এর মোটামুটি চলে আসছি, খেয়াল করছো? টপ 10, এই যে এর মধ্যে আমরা চলে আসছি। একটু বলি এখন, এদের নামটা একটু বলি। ওয়ালিদ আছে, তারপর হচ্ছে আফিফা, জাওয়াদ, রোদসী, প্রান্ত, সিনান, শফি, তন্ময়, অহনা, ফাইয়াজ, ইশরাত, স্নেহা। আচ্ছা, এই যে এবার চলে আসলাম হচ্ছে আমরা আমাদের ফাইনাল, একদম যারা হচ্ছে টপ। হ্যাঁ, তাদের যে লাস্ট পেজ আমাদের রেজাল্টের, সেখানে আমরা চলে আসলাম। আমাদের হচ্ছে এখানে সিয়াম আছো, তারপর সাদিক, আহনাফ, মৃত্তিকা, ফাহিম, তৃপ্ত, নাবিল, নির্বাণ, মাহাদি। তাহলে আমরা দেখতে পারতেছি হচ্ছে মাহাদি হচ্ছে আমাদের ফার্স্ট হয়েছে। হ্যাঁ, মানে মাহাদি ফার্স্ট হয়েছে বলতে ওর নাম্বারটা আর কি ইউনিক, মানে 98.75 একজনই পাইছে। সেকেন্ড যে সে পাইছে হচ্ছে, সেকেন্ড আর থার্ড মানে দুইজনই সেকেন্ড হয়েছে, 97.5। তারপর ফোর্থ হয়েছে একজন, 96.5। দেখছো নাম্বার গুলো, খেয়াল করছো? ফিফথ হয়েছে এখানে টোটাল 5 জন, 1 2 3 4 5 জন, 96.25। মানে একই নাম্বার কত মানুষজন পাইছো, খেয়াল করছো? তো এখানে কিন্তু আমরা দেখতেছি কংগ্রেচুলেশন যারা হচ্ছে আমাদের এখানে আছো। আর যে মাহাদিস ও হচ্ছে লালমনিরহাটের,
লালমনিরহাটের, এন্ড ও কিন্তু আমরা যতদূর জানি ন্যাশনাল অলিম্পিয়াডেও পার্টিসিপেট করছে। সো কংগ্রেচুলেশন সবাইকে, সবাইকে অনেক অনেক হচ্ছে অভিনন্দন যারা হচ্ছে আসো, পাশাপাশি যারা নাই তাদেরকে অভিনন্দন। তার কারণ এখানে তো বললামই যে কম্পিটিশনটা এত টাফ হয়েছে যে দেখা গেছে যে 500 জনের মধ্যে নাম্বারের ডিফারেন্স মাত্র এত, তাও দেখো একই মেরিট পজিশনের কত মানুষ। সো তুমি যদি এখানে মোটামুটি একটা ভালো মার্কস পেয়ে থাকো, তুমি যদি নিজের ব্যাপারে স্যাটিসফাইড থাকো যে হ্যাঁ পরীক্ষাটা দিছি এটা নিয়ে আমি স্যাটিসফাইড, সেটাও কিন্তু যথেষ্ট। আচ্ছা, তোমাদের কাছে তো এসএমএস যাবে ভাই, একটু তোমাদের সাথে শেয়ার করি কিভাবে তোমরা আর কি আমাদের ওয়েবসাইট থেকে নিজের যে রেজাল্ট আছে না সেটা দেখে নিতে পারবা। এই যে তুমি হচ্ছে উদ্ভাসের ওয়েবসাইটে চলে যাও, ধরো আমি যে উদ্ভাস লিখে সার্চ দিলাম, খুব সহজে চলে যেতে পারবা। উদ্ভাস লিখে সার্চ দিলে বা এই যে উদ্ভাস স্টুডেন্ট লগ ইন যেভাবে সার্চ দাও, আমি আগে উদ্ভাসের ওয়েবসাইটে যে এটা সহজ দেখানো। উদ্ভাসের ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে তুমি এখানে দেখতে পারবে যে জয়েন নাও উদ্ভাস.com, খুব সহজ উদ্ভাস.com। জয়েন নাওতে গেলে তুমি আমাদের যে অনলাইন পোর্টাল আছে না, এই পোর্টালে চলে আসবা। তো এখানে তোমাদের ওই যে পরীক্ষার সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজ করছো সেটা দিতে হবে, সেটা তোমার মোবাইলেও থাকার কথা। হ্যাঁ, যে এসএমএস গেছে। ওকে, তো দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা। আর এরপরে নেক্সটে দেওয়ার পর আমি হচ্ছে একজনের রেজিস্ট্রেশন নাম্বার একটু দেই, আমি হচ্ছে ঢুকে দেখাই যে কিভাবে আমরা এটা দেখতে পারবো। সিক্স হচ্ছে, ওকে, দিলাম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নেক্সটে দিলাম। এবার হচ্ছে আমার কাছে হচ্ছে পাসওয়ার্ড জানতে চাচ্ছে। তো তোমরা যদি আমাদের পুরাতন স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা অলরেডি জানো সিস্টেমটা, যে এখানে একটা পাসওয়ার্ড দিতে হয় যেটা তোমার আগে থেকে সেট করা। আর যাদের কাছে পাসওয়ার্ড নাই, ধরো তুমি ফার্স্ট টাইম আমাদের এই পোর্টালে আসছো, তখন তোমার ফরগট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে, কিছুই না। যদি কোনো জায়গায় আটকাও, বাম পাশে একটা ভিডিও আছে টিউটোরিয়াল, এই ভিডিওর হেল্প নিতে পারো। তাহলে যেটা বললাম, যারা আগে থেকে পাসওয়ার্ড জন্য পাসওয়ার্ড দিয়ে দিবা। আর কেউ যদি ভুলে যেয়ে থাকো, মানে ভুলে যেয়ে থাকো বা জানো না, যে কোনোটাই ফরগট পাসওয়ার্ডে দিবা। আর যদি কোনো জায়গায় আটকাও, তখন এই যে এখানে টিউটোরিয়ালটা আছে, দেখে নিতে পারো। ওকে, তাহলে হচ্ছে আমি লগ ইন করতেছি এখানে। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, দাঁড়াও দেখতেছি। মিউট করেন। এই অনেকেই বলতেছে আসো, ভাই একটু রেজাল্টের যে প্রসেসটা সেটা একটু দেখাই দিই। হ্যাঁ, যে রেজাল্ট কিভাবে দেখবা সেটা একটু দেখাই দিই। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে তুমি হচ্ছে তোমার আইডিতে যে, যেটা বললাম যে পাসওয়ার্ড পর্যন্ত আমি কেমিস্ট্রিটা দেখাতে পারতেছি না আপাতত, যেহেতু দেখি ওটা যদি সমাধান হয় দেখাই দিব। আমি আপাতত হচ্ছে যে অন্য আরেকটা দেখাই, দাঁড়াও। যে যে কোনো ইয়েতে তুমি যদি আইডিতে লগ ইন করতে চাও, ঠিক আছে, আমি এখানে দেই, দাঁড়াও। আমি হচ্ছে এখানে এই যে অন্য আরেকটা আইডিতে লগ ইন করতেছি, করে যে কোনো রেজাল্ট যদি তুমি দেখতে চাও উদ্ভাসের পোর্টালে, সেটা দেখার যে নিয়ম সেটা একটু দেখাই। এই যে পাসওয়ার্ড দিবে, এরপর লগ ইন হয়ে যাওয়ার পর উপরে দেখবে একটা পারফরমেন্স বাটন আছে, এই পারফরমেন্সে যেতে হবে। সো এটা তুমি পারফরমেন্স যদি উপরে না পাও, যারা মোবাইলে আমাদের সাথে যুক্ত হবা, তারা দেখবা যে মোবাইলে যুক্ত হলে অনেকে দেখে যে এখানে কোনো অপশন নাই। সো তাদের জন্য বলতেছি যে বাম পাশে একটা মেনু আসবে, উদ্ভাসের লোগোর পাশে এই যে বাম পাশে একটা মেনু আসবে, এই মেনুটা ক্লিক করলে এটা চলে আসবে। সো এখানে চলে আসবা তুমি হচ্ছে পারফরমেন্সে। পারফরমেন্সে আসার পর এরপরে যে এখানে তুমি এসএসসি কেমিস্ট্রিটা পেয়ে যাবা আর কি। সো এসএসসি কেমিস্ট্রি চলে আসার পর তারপর তুমি ওই যে ভিউ রিপোর্টে দিবা, আমি আপাতত জাস্ট অন্য একটা কোর্সে ঢুকে দেখাচ্ছি। দেন তুমি হচ্ছে এইখানে এই যে রেজাল্ট দেখতে পারবা, তোমার ভিউ কোশ্চেনে ক্লিক করে রেজাল্ট দেখতে পারবা। এই যে সাপোজ একটা দেখাই ভিউ রেজাল্ট, এই যে এখানে তুমি এইভাবে অ্যানালাইসিসটা দেখতে পারবা, কোন কোশ্চেনের উত্তর কি, তারপর হচ্ছে এটার অ্যাকচুয়ালি উত্তর কি হওয়া উচিত, ব্যাখ্যা কি হওয়া উচিত, কোন অপশন কতজন আনসার করছে, সেগুলো দেখা যায়। আমাদের এখানে সবকিছু দেখা যায়। তো যেটা বললাম যে আমি আপাতত অন্য একটা কোর্সে ঢুকে দেখাইছি, তুমি যখন তোমার আইডিতে ঢুকবা, তুমি এসএসসি কেমিস্ট্রি যেটা সেটাতে ঢুকবা, ওইখানে যে হচ্ছে ভিউ রিপোর্টে দিবা। তাহলে আবার বলে দিই কি করবা, এই যে এখানে যাবা, তারপর হচ্ছে পারফরমেন্সে যাবা। পারফরমেন্সে যাওয়ার পরে যে তুমি এখানে এসএসসি কেমিস্ট্রি দেখতে পারবা তোমার আইডিতে। ওকে, তারপর হচ্ছে যে ভিউ রিপোর্টে যাবা। ভিউ রিপোর্টে যাওয়ার পর তুমি তো এসএসসি কেমিস্ট্রি পেয়ে যাবে, এই যে ভিউ রেজাল্ট, এই বাটনটা যাবা, ডান পাশে থাকবে। এন্ড এখান থেকে তুমি আর কি ওই যে সবকিছু দেখতে পারবা। তারপর হচ্ছে তোমার যে একদম মেরিট লিস্ট সবকিছু তুমি দেখবা এখানে, একদম ডিটেলসে যে ব্রাঞ্চ মেরিট কত, সেন্ট্রাল মেরিট কত, সবকিছু কিন্তু এখানে একদম দেখা যাবে। ওকে, আর বাকিটা হচ্ছে কি চাই বুঝি নাই আদিবা, তোমার কোয়েশ্চেনটা বুঝি নাই। আর বাকিটা হচ্ছে যে তোমরা যারা হচ্ছে পরীক্ষা দিছো, সবাই কিন্তু একটু পরেই হচ্ছে মোবাইলে তোমাদের যে এসএমএস টা সেটা পেয়ে যাবা। ওকে,
তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা হচ্ছে মানে পরীক্ষা দিছো, পার্টিসিপেট করছো, সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। বাকিটা হচ্ছে হ্যাঁ, সীমাবদ্ধতার কারণে আমরা হয়তো সবাইকে হচ্ছে পুরস্কার দিতে পারিনি, বাট টপ 500 এর মধ্যে যারা আছো সবাই কিন্তু যেমন পুরস্কার দেওয়ার কথা ছিল, যেটা বললাম টপ 9 হয়েছে যারা, তারা কিন্তু 10,000 টাকা করে পাবে। তোমার ব্রাঞ্চ থেকে হচ্ছে তোমার সাথে যোগাযোগ করা হবে, চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই তুমি না নিলে হচ্ছে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে প্রাইজের যে ব্যবস্থা, তুমি যাতে নিতে পারো সেটা আমরা এনশিওর করবো। ওকে, চিন্তা করতে হবে না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে লাইফটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।